সকলকে গুড ইভিনিং। আমি তোমাদের রজত স্যার, তোমাদের কোয়ালিটির তোমাদেরকে গাইড করব, কোয়ালিটির মেন্টর, কোয়ালিটির দাদা, কোয়ালিটির স্যার, যেটা ইচ্ছা তোমরা মনে করতে পারো। আমি স্ক্রিনটা প্রথমে শেয়ার করে নিচ্ছি। আমরা আজকের বিষয় কোয়ালিটি সম্বন্ধে বুঝবো। আমাদের ডব্লিউবিসিএস এবং আমাদের ডব্লিউবিপিএসসি পরীক্ষায় কোয়ালিটির গুরুত্ব কতটা, সেই জায়গা থেকে কতটা কি কোশ্চেন আসে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা পরিচিত হব। এবং তার সঙ্গে সঙ্গে আমরা আজকে কিছু কোয়ালিটির কিছু গুরুত্বপূর্ণ সেশন বা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে আমার যে প্ল্যান বা আমি যেরকম পদ্ধতিতে ক্লাস নিয়ে থাকি সেইগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই তোমাদের কিছু সমস্যা বা কিছু তোমরা মেসেজের মাধ্যমে আমাকে জানাবে। স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছ। আর যদি কোনো ভয়েসের সমস্যা হয় বা স্ক্রিনের সমস্যা হয়, তোমরা আমাকে মেসেজ করবে, আমি সেই মতো আমি পে করবো। আচ্ছা, তোমাদের প্রথমে আমরা আমাদের ভারতের যে সংবিধান, এই পলিটি, তার যে ফিচার্স বা তার গুরুত্ব, এটাকে আগে একটু আলোচনা করব। আমাদের ডব্লিউবিসিএস, প্রথমে ডব্লিউবিসিএস দিয়ে শুরু করব। ডব্লিউবিসিএস 2000, এখন আর নতুন প্যাটার্ন আর হচ্ছে না, পুরাতন প্যাটার্ন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং তার সঙ্গে ডব্লিউবিসিএস মেন্স। আচ্ছা, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং ডব্লিউবিসিএস মেন্স। ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আউট অফ 25, মানে যাই হোক আমি 200-র মধ্যে ধরছি, 200-র মধ্যে আমাদের কোয়ালিটি থেকে পরীক্ষায় কোশ্চেন আসে মোটামুটি 13 থেকে 15টা কোশ্চেন আমাদের কোয়ালিটি থেকে এসে থাকে। ডব্লিউবিসিএস মেন্স আমাদের মোট গ্রুপ, আমি এবির ক্ষেত্রেই ধরলাম, এ প্লাস বি, এবি টোটাল 1600 নম্বরের পরীক্ষা হয়। এই 1600 নম্বরের মধ্যে 100 নম্বর কোয়ালিটি ন্যূনতম থাকবে। এবং ডব্লিউবিসিএস গ্রুপ সি প্লাস ডি, মানে এই ক্ষেত্রে অপশনাল দেওয়ার প্রয়োজন হয় না। এখানে পরীক্ষাটা হয় হচ্ছে 1200 নম্বর। 1200 নম্বরের ক্ষেত্রে কোয়ালিটি থাকবে 100 নম্বর। তার মানে আমাদের ডব্লিউবিসিএস মেন্সে একটা পেপার আমাদের কোয়ালিটি থাকবে, একটা পেপার কোয়ালিটি এবং ইকোনমিক্স দুটোকে নিয়ে একটা পেপার থাকে। যাই হোক, আমরা কোয়ালিটি, তার মধ্যে থেকে 200 নম্বর করে পেপার, কোয়ালিটি 100 নম্বরের পেপার কিন্তু থাকবে। আচ্ছা, এইবারেতে আমাদের এই ডব্লিউবিসিএস ক্ষেত্রে যেটা আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, সেটা এই যে 13-15 নম্বর, আমাদের মনে হতে পারে এটা একটা সামান্য নম্বর বা আমাদের চাকরির ক্ষেত্রে এটা ঠিক আছে, অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে এইটা মাথায় রাখতে হবে যে আমাদের নর্মালি কাট অফ যদি ধরি, হয়তো তুমি 100, আমি কম করেই ধরলাম 130, 130-এর মধ্যে কিন্তু এই পলিটি থেকে মোটামুটি যদি 15টা কোশ্চেন এসে থাকে, তাহলে 15টা নম্বর কিন্তু পলিটি থেকে যদি তুমি পেয়ে যাও, তাহলে কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে কিন্তু নম্বরের যে যে বেশি নম্বর পাওয়ার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু অনেকটাই কম হবে। তার মানে পলিটি কিন্তু তোমার এই কাট অফ বাক্স ক্লিয়ার করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, এবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অন্যান্য যে কোনো সাবজেক্টের রেসপেক্টে যদি তুমি দেখো, আমাদের পলিটি সব থেকে স্কোরিং সাবজেক্ট আফটার আমাদের ম্যাথ জিআই। তাহলে ম্যাথ জিআই এ 25 পাওয়া সম্ভব, 25-এ 24 পাওয়া সম্ভব। ম্যাথ জিআই এর পরেই যদি সব থেকে স্কোরিং কোনো সাবজেক্ট হয়, সেটা হচ্ছে পলিটি। আর এই পলিটিতে 15তে খুব ভালোভাবে প্রিপারেশন যদি তোমরা নিতে পারো, তাহলে 15তে 15ই পাওয়া সম্ভব। আমি অ্যাভারেজ প্রিপারেশনের ক্ষেত্রে বলছি, পলিটিতে কিন্তু 13 নম্বর কিন্তু পাওয়া যায়। এটা পলিটির একটা বিশাল বড় একটা একটা ভালো, যাকে বলে একটা ভালো দিক। আচ্ছা, ডব্লিউবিসিএস মেন্সের এই 100 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মানে পলিটির গুরুত্ব অ্যাকচুয়ালি ডব্লিউবিসিএস প্রিলিতে তো একটা মারাত্মক ভূমিকা পালন করে, কিন্তু ডব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে কিন্তু পলিটি একটা মারাত্মক ইম্পর্টেন্ট সাবজেক্ট। কেন না, এই 100-তে যদি ঠিকঠাক প্ল্যানিং অনুসারে পড়া যায়, তাহলে কিন্তু 100-তে 90 পাওয়া সম্ভব। 100-তে 90 পাওয়া সম্ভব, মানে এটা কোন সাবজেক্টের
পাওয়া সম্ভব নয়। এমনকি ম্যাথ জিআই তুমি কিন্তু 200 নম্বরে 180 পাবে না, সেখানে পলিটিতে 190 পাওয়া সম্ভব। তারপরে এটা থেকে একটা জিনিস তোমরা ক্লিয়ার হলো, পলিটি একটা স্কোরিং সাবজেক্ট। আচ্ছা, এইবারেতে আমি যেটা আলোচনা করব আমাদের ডাব্লিউবিপিএসসি ডাব্লিউবিপিএসসি বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের পলিটি থেকে কোশ্চেন মোটামুটি 5টা কোশ্চেন কিন্তু পলিটি থেকে এসে থাকে। আর এই 5টা কোশ্চেন যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করা যায় তাহলে পলিটি থেকে কিন্তু 5টায় 5টাই উত্তর করা যায়। আর একটা বিষয়, পলিটি অন্যান্য যে আমরা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট গুলো পড়বো সেই সাবজেক্টের তুলনায় কিন্তু সিলেবাস পলিটির তুলনামূলকভাবে কম। মানে পলিটির থেকেও কম সিলেবাস ইকোনমিক্স, যদিও পলিটির সিলেবাস কিন্তু মোটামুটি আমাদের অনেকটাই কম। বিশেষ করে আমি যদি হিস্ট্রি জিওগ্রাফির রেসপেক্টে যদি দেখি তাহলে হিস্ট্রি জিওগ্রাফির যে সিলেবাস তার থেকে কিন্তু পলিটির সিলেবাস কিন্তু অনেকটাই কম। আর এই পলিটি সাবজেক্টটাকে আমরা যদি একটু ঠিকঠাক ভাবে যদি দেখতে পারি তাহলে কিন্তু এই কোয়ালিটি থেকে কিন্তু আমরা ফুল মার্কস অ্যাচিভ করতে পারবো, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তার মানে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, কোয়ালিটি একটা স্কোরিং সাবজেক্ট। আচ্ছা, এইবারেতে তোমাদেরকে আমি আলোচনা করব যে আমরা ভারতের যে পলিটি বা সংবিধান, এই সংবিধানটা অ্যাকচুয়ালি আদতে কি। আদতে হচ্ছে আমাদের বাড়িতে একটা নিয়ম কানুন আছে যে সকালবেলা আমরা ব্রেকফাস্টে রুটি তরকারি খাই, বা আমরা মুড়ি আলুর তরকারি খাই, বা আমরা পাস্তা নুডলস বা যে কোনো আইটেম আমরা খেয়ে থাকি। মানে আমাদের বাড়ির ক্ষেত্রে একটা সিস্টেম আছে কিন্তু দেখবে কিছু বাড়ির ক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্টে এইটা হয়ে থাকে, কিছু বাড়ির ক্ষেত্রে সকালবেলা ব্রেকফাস্টে এইটা হয়ে থাকে। আচ্ছা, বাড়ির নিয়ম যে নর্মালি বাড়ির একজন ব্যক্তি বাজার করতে যাবে, সেটা বাড়ির মা হতে পারে, দাদু হতে পারে, বাবা হতে পারে। আচ্ছা, রান্নার দায়িত্বে একজন নির্দিষ্ট ব্যক্তি থাকে, হয় মা বা ঠাকুমা বা মা ঠাকুমা রান্নার দায়িত্বে থাকে। আচ্ছা, সকালবেলা নর্মালি আমাদের সদর দরজা খোলার একটা টাইম আছে, যে সকাল 5টা বা 6টা একটা নির্দিষ্ট টাইমে আমাদের সদর দরজা খোলে। আচ্ছা, আমাদের বাড়িতে যে কাজের লোক সে কখন আসবে তার একটা নির্দিষ্ট টাইম আছে, যে সে সকাল 7টার সময় এবং দুপুরবেলা 3টের সময় সে কাজের লোক আসে। তারপরে আমাদেরকে দুপুর 3টের মধ্যে আমাদের বাড়ির সব কাজ মিটিয়ে নিতে হবে, তার মানে কাজের লোক এলে নালে ফিরে যাবে, বা আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে, নাহলে কাজের লোক এসে ফিরে যাবে। তার মানে এটা থেকে কি বোঝাচ্ছে যে একটা পরিবারের একটা নিয়ম কানুন আছে, যে সকালবেলা থেকে রাত পর্যন্ত একটা পরিবার কিভাবে পরিচালিত হবে। হ্যাঁ, সেটা তুমি টাকা পয়সার দিক থেকেও ভাবতে পারো, যে একটা পরিবারে 10,000 টাকা রোজগার, সেই 10,000 টাকায় কিভাবে আমি সারাটা মাস চালাবো এবং তার সঙ্গে সঙ্গে কিছু সেভিংস করবো। তার মানে এই যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয়, আমাদের দেশের ক্ষেত্রেও আমাদের ভারতবর্ষ কিন্তু একটা সিস্টেম বা একটা নিয়ম কানুন বা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যায়। আর সেই নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশনকেই আমরা একটা জায়গায় সংবিধিবদ্ধ করেছি বা একটা জায়গায় গুছিয়ে রেখেছি। আর সেই জায়গাটাই হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান। তাহলে ভারতীয় সংবিধান মানে কি? ভারতীয় সংবিধান মানে আমাদের দেশকে পরিচালনা করার যে রুলস, নীতি, নিয়ম কানুন। শুধু দেশকে পরিচালনা নয়, আমরা একটা দেশের নাগরিক হয়ে আমাদের কি ক্ষমতা আছে, বা সরকার আমাদের জন্য কি করতে পারে, দেশের প্রতি আমাদের কি দায়িত্ব আছে, আমাদের কোনো বিভাগীয় ব্যবস্থা সেটা কার দ্বারা চালিত হবে, আমাদের যে ভোট দিই এই ভোটের মাধ্যমে যে ব্যক্তিকে আমরা জয়লাভ করাই সেই ব্যক্তির কি পাওয়ার থাকবে, বা সেই ব্যক্তি আদতে কি রেসপেক্টে আমাদেরকে মানে জানান দেবে যে কি করা উচিত কি করা উচিত নয়। একটা দেশের ডিসিশন কিভাবে নেওয়া হবে, সেখানে তোমার যে প্রার্থীকে তুমি ভোটে জিতিয়েছো সেটা আমাদের পঞ্চায়েত প্রার্থী হতে পারে, মিউনিসিপাল প্রার্থী হতে পারে, বা ব্লকের প্রার্থী হতে পারে, বা আমাদের আমাদের এমপি বা এমএলএ। তার মানে তার আমাদের দেশের প্রতি কি দায়বদ্ধতা আছে। এই জাতীয় জিনিস একটা দেশকে পরিচালনা করার জন্য যা কিছু জিনিস প্রয়োজন সেটাই কিন্তু আদতে আমাদের ভারতের সংবিধানের মধ্যে যুক্ত করা আছে। আচ্ছা, এবার সংবিধানের সঙ্গে আমরা সংবিধান সাবজেক্টটাকে কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসেনি। যারা মূলত আর্টস নিয়ে যারা
আমাদের উচ্চ মাধ্যমিক দিয়েছো, তারাই অ্যাকচুয়ালি সংবিধানটা অনেকে নিয়েছো। আমাদের কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্স হিসাবে কিন্তু অনেকেই আবার এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে এড়িয়ে গেছে। আদতে আমাদের আহ, ওই যে পলিটিক্যাল সায়েন্স তার সঙ্গে আমাদের একটু পার্থক্য আছে। আমাদের একটু আহ, ধারা ওরিয়েন্টেড জিনিস বা আমাদের একটু মানে ওই পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে আমাদের ভারতীয় সংবিধানের কিছু পার্থক্য আছে, তাও মোটামুটি আমরা ধরে নিতে পারি যে অনেকটা ওই রকম। এবার আমাদের এই যে পলিটিক্যাল সায়েন্স বা আমাদের ভারতীয় সংবিধান, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে কমপ্লিমেন্টারি আকারে পড়িনি, যেটা আমরা ইতিহাস ভূগোল বা আমরা বিজ্ঞান বা অঙ্কর ক্ষেত্রে যেটা কমপ্লিমেন্টারি পড়েছি, এই সংবিধান কিন্তু পড়িনি। মানে সংবিধান আমাদের কাছে একটা নতুন সাবজেক্ট। আচ্ছা, এই নতুন সাবজেক্ট যারা সংবিধান সম্বন্ধে একদমই অবগত নয়, আমি তাদেরকে একটা নির্দিষ্ট রুট ম্যাপ অনুসারে আমি তোমাদেরকে পরিচালনা করব। আশা করব এই এই সংবিধান তোমাদের সব থেকে সহজতর সাবজেক্ট আমি করতে পারি। আচ্ছা, বারবার আমাদের পলিটিকে আমি সহজ সাবজেক্ট বলছি, এটা এটা থেকে এইটা ভেবো না যে পলিটি খুব ইজিলি নম্বর পাওয়া যায়, না, একদমই নয়। পলিটি একটা কনসেপচুয়াল বিষয়, পলিটিকে কনসেপ্ট দিয়ে পড়তে হবে। আজকে আমরা সেই রকমই একটা লেসার নিয়ে আলোচনা করব, কারণ আমাদের কিন্তু আপকামিং যে ডব্লিউবিসিএস মেন্স হতে চলেছে, আমাদের কিন্তু ইউপিএসসি প্রিলিমস ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন আসা শুরু করে দিয়েছে। সেখানে অনেক স্টেটমেন্ট অ্যাজাম্পশন টাইপের কোশ্চেন, যেখানে কি হলে কি হতে পারে, কোনটা হলে কোনটা হতে পারে, মানে এরকম কনসেপচুয়াল, মানে যেটা সম্বন্ধে ডেপথ জ্ঞান ছাড়া আমরা কিন্তু সেই কোশ্চেনের উত্তর দিতে পারবো না। আমাদের সংবিধান, আমাদের পরীক্ষায় এমন কোশ্চেন আসে না যে আমাদের ভারতের সর্বময় কর্তাকে, সে প্রেসিডেন্ট, আমাদের বা আমাদের প্রধানমন্ত্রী কাদের দ্বারা নিযুক্ত হয়, জনগণের দ্বারা নিযুক্ত হয়, বা আমাদের এমপিদের মধ্যে থেকে একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়। মানে এই রকম এই যে বস্তা পচা যে আমাদের যে কোশ্চেন, সেগুলো কিন্তু একটা সময় আমাদের ডব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, কিন্তু এখনকার দিনে কিন্তু এই জাতীয় কোশ্চেন কিন্তু আর আসছে না। সুতরাং আমাদেরকে কিন্তু একবারে লেটেস্ট প্যাটার্ন অনুসারে কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে। প্যাটার্ন চেঞ্জ হয়নি, আমরা কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। পরীক্ষার প্যাটার্ন বা সিলেবাস চেঞ্জ হয়নি, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। তাই কোশ্চেনের প্যাটার্ন ধরে কনসেপচুয়ালি বুঝে বুঝে আমাদেরকে কিন্তু পড়াশোনা করতে হবে। আর এটা যদি করতে পারো, তাহলেই কিন্তু তোমরা কিন্তু একটা এই কোয়ালিটি সাবজেক্টটা থেকে একটা ভালো স্কোর করতে পারবে। আর একটা মোটিভেশনাল কথাবার্তা বলে রাখি, আমাদের ডব্লিউবিসিএস পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র পরীক্ষা, যে পরীক্ষায় তুমি যদি চাকরি পাও, তাহলে তুমি কিন্তু অ্যাজ এ স্যার হিসাবে তুমি কিন্তু গ্র্যান্টেড হবে। তুমি একটা স্যার, মানে তোমার আন্ডারে একটা অফিস চলবে, বা তোমার আন্ডারে অনেক মানুষ কাজ করবে, তোমাকে পরামর্শ দেওয়ার লোক থাকবে কম, তুমি ম্যাক্সিমাম লোককে পরামর্শ দেবে। আর অবভিয়াসলি আমাদের ডব্লিউবিসিএস একটা পশ্চিমবঙ্গের সব থেকে প্রেস্টিজিয়াস একটা চাকরি, এবং এই চাকরির যেমন বেতন যেমন একটা আকর্ষণীয়, তার সঙ্গে সঙ্গে এই চাকরি থেকে আমরা কিন্তু আইএস র্যাঙ্ক পর্যন্ত প্রমোশনের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছতে পারি। তার মানে এই ডব্লিউবিসিএস কিন্তু তোমাদের যখন রিটায়ারমেন্টের জায়গায় যাবে, তখন কিন্তু একটা বড় পদে নিয়ে যেতে পারে। এমনকি এই ডব্লিউবিসিএস থেকে প্রমোশন হয়ে একজন মানুষ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত হতে পারে। তারপরে এত বড় একটা পাওয়ার আমাদের ডব্লিউবিসিএস এর আছে, যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অন্যান্য চাকরির পরীক্ষায় কিন্তু এটা কিন্তু নেই। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এইটাই শুধুমাত্র আছে। আমাদের ইউপিএসসি আইএস আইপিএস পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা আছে। অন্যান্য সিজিএল বা রেল এই জাতীয় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু নেই। তার মানে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম ডব্লিউবিসিএস একটা প্রেস্টিজিয়াস জব। আর এই চাকরির জন্য প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রস্তুতি নেয়, পরীক্ষা দেয়, কিন্তু তার মধ্যে থেকে যে সেরার সেরা, সেই কিন্তু আদতে কিন্তু সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারে। তার মানে এই সেরার সেরা হতে গেলে আমাদেরকে কিন্তু সঠিক গাইডেন্সের মধ্যে দিয়ে চলতে হবে। সিস্টেম ছাড়া কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল হওয়ার নিদর্শন প্রায় নেই বললেই চলে। সুতরাং আমাদেরকে একটা
একটা নির্দিষ্ট মানসিকতা নিয়ে, একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যদি পরিচালিত হতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু আলটিমেট এই ডব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু আমরা সফল হতে পারবো। আমরা আমাদের জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারবো। যেমন অ্যাট্রাকটিভ স্যালারি, তেমনি সম্মান। দেখো, আমরা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত কেন বললাম? আমরা যদি উচ্চবিত্ত হতাম, তাহলে আমরা এই 50-60 হাজার টাকা মাইনের জন্য আমরা এই 2 বছর ধরে বা 1 বছর ধরে আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিতাম না। আমরা যদি উচ্চবিত্ত হতাম, তাহলে আমরা একটা ব্যবসা খুলে বসতাম। আজকে আমি বলছি যে আমাদের মুকেশ আম্বানির ছেলে, আমাদের আকাশ আম্বানি বা আরো যে সমস্ত ছেলেপুলে তাদের ঈশা আম্বানি বা আরো যারা সব আছে, তাদেরকে যদি বলা হয় যে তোমাদেরকে আইএএস করে দেওয়া হবে বা তোমাদেরকে একদম ডাইরেক্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করে দেওয়া হবে, ওরা কি ওই পদে চাকরি করবে? করবে না। কারণ জানে ওই চাকরি ক টাকা মাইনে, ওই 1 লাখ 1,20,000 টাকা মাইনে। আমি বিজনেস করব, আমি পার ডে 1 কোটি টাকা রোজগার করবো। বুঝতে পেরেছো? তার মানে আমরা মধ্যবিত্ত, আমাদের চাকরিটা নেসেসারি। আমাদের চাকরিটা না পেলে আমাদের পরিবার বা আমাদের আমরা কিন্তু সমাজে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে যাব। সেদিক থেকে ডব্লিউবিসিএস যেমন তোমাকে একটা টাকার একটা ব্যবস্থা করে দেবে, মানে অর্থের একটা ব্যবস্থা করে দেবে। মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা স্টার্টিং স্যালারি আছে আমাদের ডব্লিউবিসিএস এর বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে, এ থেকে ডি বিভিন্ন গ্রুপের ক্ষেত্রে। আর তার সঙ্গে সঙ্গে তোমার একটা প্রেস্টিজিয়াস সম্মান থাকবে, তোমার একটা আলাদাই সম্মান থাকবে। ডব্লিউবিসিএস গ্রুপ এর যারা ভিডিও হয়, তারা কিন্তু বছরে 2বার প্রমোশন পাবে। এটা কিন্তু আরেকটা স্পেশাল অ্যাডভান্টেজ। অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে এই 2বার প্রমোশনের ব্যাপার নেই। তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসিএস গ্রুপ এর ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের প্রস্তাব করা আছে যে তাদেরকে একটা মেগা সিটিতে একটা সরকারি আবাসন বা একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া হবে, যেখান থেকে তারা তাদের সন্তান বা তাদের পরিবারকে সেখানে কিন্তু রাখতে পারবে। তার মানে একটা অ্যাট্রাকটিভ সুবিধা আছে, সম্মান আছে। তুমি যখন যাবে যেখানে, এটা সব থেকে প্রধান বিষয় যে তোমাকে সবাই স্যার বলবে কিন্তু। আচ্ছা, তাই এত বড় সম্মান। আর তার সঙ্গে সঙ্গে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর বিভিন্ন উপায়ে কিন্তু আমাদের রোজগারের ব্যবস্থাও কিন্তু থাকছে আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, এত কিছু সুবিধা, এটাকে যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে মানে 100 জনের একজন হতে হবে। 100 জন পরীক্ষা দিলে একজন চাকরি পায়, এই 100 জনের মধ্যে একজন হতে হবে। আচ্ছা, এই 100 জনের মধ্যে যদি আমরা দেখি, আমরা ভাবি যে 100 জনে একজন, বাবা রেশিওটা তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, একটুখানি ভালো করে যদি ভেবে দেখি যে এই 100 জনের মধ্যে অ্যাকচুয়ালি পুরো ডব্লিউবিসিএস এর সিলেবাসটা জানে, এই সংখ্যাটা হচ্ছে 40। তাহলে 60 জন বাদ চলে গেল। আচ্ছা, 40 জনের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করেছে, একবার করে রিভিশন দিয়েছে, একবার করে পুরোটা পড়েছে, সেই সংখ্যাটা হচ্ছে, আমি ধরলাম হচ্ছে 10 জন। এই 10 জন একবার করে রিভিশন দিলে তো চাকরি হয় না। আচ্ছা, এই 10 জনের মধ্যে থেকে ন্যূনতম 5বার করে রিভিশন দিয়েছে এক একটা চ্যাপ্টারকে, সেই সংখ্যাটা আমি দাঁড়ালাম হচ্ছে 4 জন। আদতে এই 4 জনের মধ্যে থেকে কিন্তু একজন চাকরি পায়। তার মানে আমাকে প্রথমে ডব্লিউবিসিএস এর পুরো বিষয়টা সম্বন্ধে বুঝতে হবে। তার মানে 100 জনের মধ্যে থেকে 40 জনে আসতে হবে, তারপর 40 জনের মধ্যে থেকে 10 জনে আসতে হবে, ডব্লিউবিসিএস এর পুরো সিলেবাসটাকে কভার করতে হবে, তারপরে আমাদেরকে সেটাকে রিভিশন দিতে হবে অন্তত পক্ষে 5বার। তারপরেই আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এবারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে একটা সিস্টেম বা একটা প্রসেসের মধ্যে দিয়ে, একটা রোড ম্যাপের মধ্যে দিয়ে আমাদের কিন্তু চলতে হবে। আর আমরা যদি এটা করতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব সহজে এবং খুব ইজি ভাবে পৌঁছতে পারবো। খুব কম সময়ে আমরা কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু কোয়ালিফাই করতে পারি, যদি আমরা একটা সিস্টেম বা একটা পদ্ধতির মধ্যে দিয়ে আমরা কিন্তু পরিচালনা করি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমাদেরকে বলতে হবে। পদ্ধতির মধ্যে যেটা প্রথম ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু বাড়িতে সময় দিতে হবে। তার মানে আমাদের সপ্তাহে 7 দিন ক্লাস আছে, আমি ধরে নিলাম সপ্তাহে 7 দিন ক্লাস। আচ্ছা, তার মানে আমাদের মন্ডে থেকে আপ টু সানডে পর্যন্ত ক্লাস আছে। মন্ডেতে সাপোজ আমি ধরলাম আমার পলিটি ক্লাস হচ্ছে, আবার আমার পলিটি ক্লাস কবে হবে? নেক্সট মন্ডে। আচ্ছা, তার মানে আমি যে পলিটির ক্লাসটা আমি নিলাম,
এই এই পড়াটা তোমাদেরকে পড়া রেডি করার টাইম কতদিন? 7 দিন। তার মানে তোমাদের আজকে যেটা আমি পড়াবো সেটাকে 7 দিনের মধ্যে রেডি করে দেবো, কারণ নেক্সট 7 দিনের মধ্যে আমার ক্লাস থাকবে। আচ্ছা, এবারেতে 7 দিনের মধ্যে তোমাদেরকে পড়াটা রেডি করতে হবে। কিরকম ভাবে করতে হবে? এবার যে যেরকম ভাবে চাইবে, এবার আমাকে পড়াটা কিন্তু মাথায় নিতে হবে। এবং এই পড়াটা আমাদের তো ডাইরেক্টলি আমাদের কোশ্চেন জিজ্ঞেস করে না যে আমাদের বলো আমাদের মোগল সভ্যতার পতনের কারণ কি। আমাদেরকে মোগল সভ্যতার পতনের কারণ যেগুলো, সেগুলো আমাদেরকে পড়তে হবে, বারবার পড়তে হবে, 10 বার পড়তে হবে, 20 বার পড়তে হবে, করে মাথাতে লোড করে নিতে হবে। আমাদের অপশনে ওই 10টার মধ্যে থেকে যেটা থাকবে সেটাকে আমাদেরকে টিক করে নিতে হবে। তার মানে আমাদেরকে তো মুখস্থ লিখতে হচ্ছে না, আমাদেরকে বারবার পড়ে পড়ে জিনিসটাকে একটা মাথার মধ্যে একটা মেমোরাইজ করে নিতে হচ্ছে। এটাই কিন্তু আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাকসেসের প্রধান চাবিকাঠি। তার মানে আমাদেরকে 7 দিন এই পড়াটা করতে হবে। আচ্ছা, তারপরে নেক্সট সপ্তাহে আবার আমি পড়া দেবো, নতুন একটা পড়া দেবো। আচ্ছা, সেইটাও করতে হবে 7 দিনের মধ্যে। আচ্ছা, এই 7 দিনে এটাকে পড়া শেষ করবে, তারপরের সপ্তাহে আবার আমি পড়া দেবো। তাহলে পুরোনো পড়া তো ভুলে যাবে। তার মানে এই পুরোনো পড়াটা এই সপ্তাহেও তোমাকে 2 দিন নিয়ে বসতে হবে, তারপরের সপ্তাহে তোমাকে 1 দিন নিয়ে বসতে হবে। তার মানে মনে করো আজকে যে পড়াটা আমি পড়ালাম এটা 1 সপ্তাহ পড়লে, তারপরের সপ্তাহে তুমি 2 দিন পড়লে, তারপরে আবার 15 দিন পরে পড়লে, তারপরে প্রতি মাসে একবার করে পড়লে। মানে বারবার আমাদেরকে রিভিশন দিতে 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 একটা জিনিসকে কিন্তু আমাদেরকে কিন্তু মাথার মধ্যে লোড করতে হবে। কারণ আমাদের ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে যেটা প্রধান বিষয়, এখানে কিন্তু ম্যাথ বা সায়েন্সের গুরুত্ব কিন্তু সেইভাবে নেই যে আমি মাথা আমার প্রচুর বেশি, আমি প্রচুর মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রচুর নম্বর পেয়েছি, আমার ব্রেন প্রচুর, এখানে যে তুমি সফল হবে এর কিন্তু গ্যারেন্টি নেই। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে সফল হতে গেলে তোমাদেরকে স্টুডিয়াস হতে হবে। কারণ এখানে আর্টস গ্রুপের সাবজেক্ট বেশি। একটা উদাহরণ দিচ্ছি, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 200 নম্বরের পরীক্ষা। এই 200 নম্বরের মধ্যে আমাদের ম্যাথ এবং জিআই থেকে আসে 25 নম্বর এবং সায়েন্স থেকে আসে 25 নম্বর। তার মানে 150 নম্বর আপ টু আর্টস সাবজেক্ট, সব আর্টস সাবজেক্ট গুলোর মধ্যে থেকে আসে। সুতরাং এখানে আর্টস সাবজেক্ট মুখস্থ করার সিস্টেম হচ্ছে তোমাকে বারবার রিভিশন দিতে হবে। এটা এমন নয় যে এটা সব জিনিস তুমি কনসেপচুয়ালি মুখস্থ করতে পারবে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমাদের ক্লাসের কি সুবিধা কি, এটা প্রধান সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু তোমাদেরকে কিছু ট্রিক্স তোমাদেরকে বলে দেবো। যে সব জিনিসের না মুখস্থ করার একটা ট্রিক্স আছে, একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা তোমাদেরকে আমি সাহায্য করবো, আমরা মানে আমি শুধু নয়, আমরা সেই শর্টকাট দিয়ে তোমাদেরকে সাহায্য করবো। তবে এই শর্টকাটটা তোমাদের কিন্তু নিজেদের কিন্তু আমাদের বারবার রিভিশনের মধ্য দিয়ে আমাদের কিন্তু করতে হবে। মানে এমন নয় যে আমরা যে যে পড়াটা আমরা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে পড়েছি, পরীক্ষার আগে 2 মাস পড়াশোনা করলাম, ভালো নাম্বার পেয়ে বেরিয়ে গেলাম, এখানে কিন্তু সেই সিস্টেম নেই। এখানে রেগুলার পড়াশোনা করতে হবে, রেগুলার ন্যূনতম 6 ঘন্টা থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা, যে যত বেশি সময় দিতে পারবে সে তত তাড়াতাড়ি চাকরি পাবে, যে যত কম সময় দেবে সে তত দেরিতে চাকরি পাবে। এটাই হচ্ছে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রধান ফান্ডা। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপিএসসি পরীক্ষায় সফল হতে গেলে যে জিনিসগুলোকে নিয়ে আমাদের ধ্যান ধারণা নিতে হবে সেইগুলো সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পলিটির কোন বিষয়গুলোকে নিয়ে আমরা কতটা গুরুত্ব দেব এবং সেই জায়গা থেকে কিরকম কি কোশ্চেন আসে আমি তার একটা রেশিও দিচ্ছি। আচ্ছা, আমি সবটাই 100%-এর ক্ষেত্রে বলবো। তার মানে কত নম্বর আসবে সেটা আমি 100%-এর ক্ষেত্রে ক্যালকুলেশন করবো। বুঝতে পেরেছো? মানে এবার প্রিলিমিনারির ক্ষেত্রে সেটা 16 নম্বরের মধ্যে কত রেশিওতে আসছে সেটা ক্যালকুলেশন করবে। আর মেন্স তো 100তেই হচ্ছে, তার মানে 100-র মধ্যে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, আমি সংবিধান টোটাল 100% করে নিই। আচ্ছা, এর মধ্যে থেকে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান গঠনের ইতিহাস। মোটামুটি এই চ্যাপ্টার থেকে 5 থেকে 8% কোশ্চেন এসে থাকে।
বুঝতে পেরেছো? 5 থেকে 8। গণপরিষদ, এখানেও মোটামুটি 5 থেকে 7% কোশ্চেন এসে। আচ্ছা, সংবিধানের বিভিন্ন ধারা, অংশ এবং তফসিল, এই জায়গা থেকে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোটামুটি আমাদের 8 থেকে 11% কোশ্চেন এসে থাকে। আচ্ছা, সংবিধানের প্রস্তাবনা, এই জায়গা থেকে মোটামুটি 2 থেকে 4% কোশ্চেন এসে থাকে। অঙ্গরাজ্যের পুনর্গঠন, এটা একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমাদের নর্মালি কোশ্চেন এসে থাকে 2 থেকে 3%। নাগরিকত্ব, এখানে 5 থেকে 7% কোশ্চেন এসে থাকে। মৌলিক অধিকার, এখানে 10 থেকে 12% কোশ্চেন মৌলিক অধিকার থেকে আসে। মৌলিক কর্তব্য, 10 থেকে 12% কোশ্চেন মৌলিক কর্তব্য থেকে আসে। ভারতের সংসদ, এখানে 15 থেকে 18% কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে। আমাদের ভারতের রাষ্ট্রপতি, এখান থেকে মোটামুটি 7 থেকে 9% কোশ্চেন এখান থেকে এসে থাকে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ, এখান থেকে মোটামুটি 7 থেকে 8% কোশ্চেন এখান থেকে এসে থাকে। কেন্দ্র রাজ্য সম্পর্ক, 5 থেকে 7% কোশ্চেন এসে থাকে। বিধানসভার ক্ষেত্রেও 5 থেকে 7%, রাজ্যপালের ক্ষেত্রেও 5 থেকে 7%, মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের ক্ষেত্রেও 5 থেকে 7%। আচ্ছা, জরুরি অবস্থাও 5 থেকে 7% কোশ্চেন এসে থাকে। আচ্ছা, আমাদের সুপ্রিম কোর্ট, মোটামুটি আমাদের তুমি ধরতে পারো 5 থেকে 8% কোশ্চেন এসে থাকে। হাইকোর্টের ক্ষেত্রেও আমাদের 5 থেকে 6% কোশ্চেন এসে থাকে। অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এই জায়গা থেকে মোটামুটি 3 থেকে 5% কোশ্চেন এসে থাকে। নির্বাচন কমিশন ক্ষেত্রেও 3 থেকে 5% কোশ্চেন এসে থাকে। পঞ্চায়েত ব্যবস্থাতে মোটামুটি 7 থেকে 10% কোশ্চেন এসে থাকে পঞ্চায়েত ব্যবস্থার ক্ষেত্রে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও মোটামুটি এই রেশিওটা থাকবে হচ্ছে আমাদের 6 থেকে 8% কোশ্চেন মিউনিসিপ্যালিটি থেকে এসে থাকে। আচ্ছা, কেন্দ্র সরকারের চাকরি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি থেকে মোটামুটি 5 থেকে 7% কোশ্চেন এসে থাকে। আমাদের সংবিধান সংশোধন থেকে মোটামুটি 8 থেকে 10% কোশ্চেন এসে থাকে। এবং কিছু অন্যান্য বিষয় থাকে, সেই অন্যান্য কিছু জিনিস আছে যেগুলো এর মধ্যে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, সেখান থেকেও মোটামুটি 10 থেকে 15% কোশ্চেন এসে থাকে। আচ্ছা, তার মানে এই জায়গা থেকে আমরা কি বুঝলাম? আমাদের সংবিধানে যে চ্যাপ্টার গুলো আছে, চ্যাপ্টার গুলো সম্বন্ধে একটুখানি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই যে চ্যাপ্টার গুলো আদতে কি। আচ্ছা, প্রথম চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমাদের কি বলছে, আমাদের সংবিধান কিভাবে তৈরি হয়েছে। এটা ছোট করে বলে দিই, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, আহ, এই সংবিধান আমাদের আমাদের স্বাধীনতা পাওয়ার পর থেকে কিন্তু এই সংবিধান অ্যাকচুয়ালি কার্যকর হয়েছে। কেন না, এতদিন আমরা ছিলাম হচ্ছে আমার বাবার সংসারে। আচ্ছা, বাবার সংসার থেকে এখন বর্তমানে আমার কাছে সংসারের দায়িত্বটা এসেছে। বাবার থেকে যেহেতু আমি সংসারের দায়িত্বটা পেয়েছি, এতদিন বাবার নিয়ম কারণে দেশ চলছিল, মানে আমাদের বাড়ি চলছিল। এবারে আমার নিয়ম কারণে আমাদের বাড়ি চলবে। সুতরাং এতদিন আমরা ইংরেজ শাসনের অধীনে ছিলাম, মানে ইংরেজদের নিয়ম কারণে আমাদের দেশ পরিচালিত হয়েছে। তাই ইংরেজদের সংবিধান অনুসারে আমরা চলেছি। আজকে আমাদের ভারত স্বাধীন হয়েছে, ভারতীয় সংবিধান অনুসারে চলছে। তাই আমরা স্বাধীনতার পর থেকেই কিন্তু আমাদের এই সংবিধান কার্যকর হয়েছে। স্বাধীনতার আগে আমাদের সংবিধান আমরা ব্রিটিশদের সংবিধান অনুসারে চলতাম। আচ্ছা, গণপরিষদ কি জিনিস? গণপরিষদ একটা সংস্থা। এই সংস্থা কি কাজ করে না, এরাই আমাদের সংবিধানকে তৈরি করেছে। যখন ইংরেজরা যখন চলে যাবে যাবে করছে, তখন ভারতীয়রা বুঝতে পারছে যে না, আমাদের ইংরেজরা তো ছেড়ে চলে যেতে পারে, আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের নিয়মে আমাদেরকে চলতে হবে। আচ্ছা, আমরা নিজেদের পায়ে যাতে করে দাঁড়াতে পারি, নিজেদের নিয়মে যাতে করে চলতে পারি, সেই জন্য আমাদেরকে অ্যাডভান্স কিছু রুলস রেগুলেশন তৈরি করে রাখতে হবে। কারণ মনে করো, আজকে যদি আমার বাবা মা হঠাৎ করে ব্যাঙ্গালোরে যায় বা দিল্লিতে বা কোনো আত্মীয়র বাড়িতে গেল, সেখানেতে গিয়ে 15 দিন হয়তো থাকলো, সেখানে বাড়িতে হয়তো আমি একা আছি বা আমার হয়তো ছোট দাদা বা আমার ছোট বোন আছে। তার মানে আমাদেরকে কিন্তু, মানে এতদিন বাবা মা সব করতো, বাজার দোকান রান্না বান্না, এমনকি সদর দরজার চাবি, সদর দপ্তর
রাত্রিবেলা কখন সদর দরজার চাবি পড়বে, এইগুলোই সব বাবা মা কন্ট্রোল করতো। এবার দায়িত্বটা আমাদের ঘাড়ে এসে পড়েছে। তার মানে আমাদেরকে যদি আগে থেকে আমরা অভ্যস্ত না হতে পারি, আগে থেকে মানে মা বাবা থাকাকালীন যদি আমরা রান্না বান্না না শিখতে পারি, তাহলে মা বাবা চলে গেলে কি আমরা রান্না করতে পারবো? পারবো না। তাই আমাদের এই গণপরিষদ বলে একটা সংস্থা তৈরি করার দাবি অনেকদিন ধরে উঠেছিল, এবং গণপরিষদ আদতে আমাদের যে সংবিধান যেটা আছে সেই সংবিধানকে তৈরি করেছে। আচ্ছা, আমাদের সংবিধান একটা বইয়ের মতো। একটা বইয়েতে যেমন বিভিন্ন চ্যাপ্টার আছে, যেমন একটা ইতিহাস বই, ইতিহাস বইয়েতে আমাদের সিন্ধু সভ্যতা একটা চ্যাপ্টার, মোগল সভ্যতা একটা চ্যাপ্টার, ভারতের স্বাধীনতা আন্দোলন একটা চ্যাপ্টার, তেমনি আমাদের সংবিধানেরও বিভিন্ন চ্যাপ্টার আছে। আর সংবিধানের এই চ্যাপ্টার গুলোকে আমরা কি নামে পরিচিত? আমরা সংবিধানের অংশ হিসাবে পরিচিত। বর্তমানে আমাদের ভারতের সংবিধানের মোট 25টা চ্যাপ্টার আছে। 25টা চ্যাপ্টার আছে। আচ্ছা, প্রতিটা চ্যাপ্টারে যেমন টপিক থাকে, দেখো মোগল সভ্যতা একটা চ্যাপ্টারের নাম। মোগল সভ্যতার টপিক আছে। টপিক কি কি? একটা হচ্ছে বাবর, একটা হুমায়ুন, একটা আকবর, একটা শেরশাহ, ঔরঙ্গজেব, মোগল আর্কিটেকচার, মোগল শিল্পকলা, মোগল পেন্টিং, এই জিনিসগুলো যেমন এক একটা টপিক, সেরকম এই 25টা চ্যাপ্টারের মধ্যে আমরা বিভিন্ন টপিক আলোচনা করব। সেইগুলোকে বলবো আমরা ধারা। মানে ধারা আদতে আর কি? ধারা মানে একটা টপিক, আমাদের সংবিধানে এক একটা টপিক। সংবিধানে 1 নম্বর ধারায় আলোচনা করা আছে ভারতের ইউনিয়ন, আমাদের রাজ্যের সংখ্যা কতগুলো, আমাদের ইউনিয়ন টেরিটরি কতগুলো, এইগুলো নিয়ে আলোচনা করা, এটা একটা 1 নম্বর চ্যাপ্টার। 1 নম্বর চ্যাপ্টারে এইগুলো আলোচনা করা। আচ্ছা, আর কি তপশিল? তপশিলটা কি জিনিস? তপশিল হচ্ছে আমাদের সংবিধানে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা এই ধারার মধ্যে সঠিকভাবে এক্সপ্লেন করে উঠতে পারিনি, বা এমন কিছু জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, মানে আমরা যেমন পরীক্ষায় আগে হাইলাইট করি, সেরকম আমাদের ধারার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো হাইলাইট করার প্রয়োজন আছে, সেইগুলো আমরা তপশিলের মধ্যে যুক্ত করেছি। বর্তমানে আমাদের সংবিধানে মোট 12খানা এরকম তপশিল আছে, মানে হাইলাইটেড টপিক বা ইম্পর্টেন্ট টপিক। তার মানে আমাদের যে 25টা অংশ থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, যে কোন অংশে কি আছে, বা আমাদের পার্লামেন্টারি সিস্টেম কোন অংশে আছে, আমাদের পঞ্চায়েত ব্যবস্থা কোন অংশে আছে। আচ্ছা, তপশিল থেকে কোশ্চেন আসতে পারে যে আমাদের রাজ্যসভার আসন বন্টন কত নম্বর তপশিলে উল্লেখ করা আছে, এই জাতীয় জিনিস থেকে আমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, বলছে প্রস্তাবনা। আচ্ছা, প্রস্তাবনা কি জিনিস? ইংরাজিতে এটাকে বলে প্রিএম্বল। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি। আমাদের মধ্যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু বাংলাকে বাংলা ভাষী এবং বাংলা মাধ্যমে আমরা পড়াশোনা করে এসেছি, তাই আমি যখন এই পড়াটা যখন পড়াবো তখন এগুলোকে আমি বাংলাতেই লেখাটা থাকবে। তবে আমি প্রতিটা টার্মে ইংরাজি কিন্তু আমি সঙ্গে সঙ্গে বলতে বলতে যাব। আচ্ছা, আমরা যে নোটটা যে দেব, সেই নোটটা কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো মাধ্যমেই হবে। সুতরাং চিন্তার কিছু বিষয় নেই। যারা ইংরাজি ভাষাভাষীর লোক বা যারা বাংলা বুঝতে পারো না, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমি যখন পড়াবো আমি বাংলা, তার এই যে প্রস্তাবনা আমি বলে দিলাম, এটার ইংরাজি হচ্ছে প্রিএম্বল। তার মানে আমি দুটোই বলবো। তোমরা যখন বাড়িতে পড়বে ইংলিশ নোটটা ফলো করবে, আশা করি সমস্যা হবে না। আর বাংলাটাকে প্রেফার করার পেছনে প্রধান কারণ যে বাংলা মাতৃভাষা। বাংলা পড়াটা যতটা তাড়াতাড়ি আমরা ক্যাচ করতে পারি না, ইংরাজি লেখাটা ততটা তাড়াতাড়ি আমি ক্যাচ করতে পারি না। এটা আমাদের অনেক ফাস্ট আমাদের পড়াতে কাজে লাগে, যে কারণে আমি এই বাংলাটাকে প্রেফার করি, এবং বিভিন্ন ক্লাসেতেই আমি বাংলাকেই পছন্দ করি। আমাদের ডব্লিউবিসিএস মেন্স যদি ডেসক্রিপটিভ হতো, তাহলে আমাদের ডেসক্রিপটিভ পেপারে কিন্তু যে ইংরাজিতে লিখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ইংরাজি ছাড়াও বাংলাতেও কিন্তু ডেসক্রিপটিভ পেপার লেখা যেত, যদিও ডব্লিউবিসিএস মেন্স এখন আর ডেসক্রিপটিভ নেই, শুধুমাত্র বাংলা ইংরাজি ছাড়া। আচ্ছা, এরপরে দেখো অঙ্গরাজ্যের পুনর্গঠন। আমাদের যখন আমরা স্বাধীন হই, তখন আমাদের ভারতবর্ষে এ, বি, সি, ডি এরকম ক্যাটাগরিতে রাজ্য ছিল, বুঝলে? এই এবিসিডি থেকে আমরা কিভাবে এবিসিডি থেকে আমাদের 14টা রাজ্য এবং 6টা ইউনিয়ন টেরিটরি হলো 1956 সালে। আজকে আমাদের ভারতবর্ষে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি। এই যে কিভাবে আজকে আমাদের
এবিসিডি রাজ্য থেকে আজকে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল হলো, সেটাকে নিয়ে আলোচনা করা থাকবে অঙ্গরাজ্যের পুনর্গঠন চ্যাপ্টারে। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। আচ্ছা, তারপরে আমাদের নাগরিকত্ব। এই যে আমরা ভারতের নাগরিক, একটা সময় আমাদের পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়ে যায়, পাকিস্তানের মানুষ ভারত থেকে পাকিস্তানে চলে যায়। এরকম অনেক মানুষ আছে যারা বাংলাদেশে বসবাস করে বা করতো সেই সময় আমাদের ভারত ভাগ হয়ে যাবার পরে, কিন্তু তারা মনে প্রাণে চায় আমরা ভারতে বসবাস করি, কিন্তু যেহেতু তারা বাংলাদেশে আছে এবং তাদেরকে আমাদের ভারতে বসবাস করার জন্য ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য যে সিস্টেম বা বিভিন্ন রাজ্যের মানুষের নাগরিকত্ব, আমাদের ভারতবর্ষের মানুষ কতগুলো নাগরিকত্ব গ্রহণ করতে পারে, একক নাগরিকত্ব গ্রহণ করতে পারে। কিছু কিছু বিশেষ ব্যক্তি আছে যাদের ক্ষেত্রে আমরা দ্বৈত নাগরিকত্ব দিয়ে থাকি, যেমন শাহরুখ খান, যেমন আমাদের অক্ষয় কুমার, যেমন আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এরা দ্বৈত নাগরিকত্ব ভোগ করে থাকে। আচ্ছা, এইগুলো হচ্ছে নাগরিকত্ব আলোচনা করা আছে। মৌলিক অধিকার মানে অ্যাকচুয়ালিটিতে আমাদের দেশের আমাদের ভারত সরকারের কি কি অধিকার আছে এবং আমাদের একটা দেশের নাগরিক হওয়ার পর জন্য আমরা কি কি অধিকার ভোগ করতে পারি। যে একটা উদাহরণ দিচ্ছি, আমরা অ্যাজ এ ভারতীয় নাগরিক আমরা একটা সেকুলার কান্ট্রি বা ধর্ম নিরপেক্ষ কান্ট্রিতে বসবাস করে থাকি। তার মানে আমাদের দেশের যারা মানুষ তারা যে কোনো ধর্মে নিযুক্ত হতে পারে। আমি হিন্দুর ছেলে, আমি মুসলিম ধর্ম নিতেই পারি। আমি মুসলিমের ছেলে, আমি হিন্দু ধর্ম নিতে পারি। আমি একজন খ্রিস্টান, আমি রেল স্টেশনে আমি খ্রিস্টান ধর্ম প্রচার করতেই পারি। তাহলে এই বিষয়গুলো আমাদের যে কি অধিকার আছে সেটা নিয়ে আমরা আলোচনা করা আছে মৌলিক অধিকারের চ্যাপ্টার। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দেখো 10 থেকে 12টা কোশ্চেন কিন্তু এই মৌলিক অধিকারের চ্যাপ্টারে এসেছে। আচ্ছা, পরের চ্যাপ্টার রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য। রাজ্যের নির্দেশমূলক নীতিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসি। এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অ্যান্ড স্টেট পলিসিতে কি আলোচনা করা আছে, আমাদের কি কি অধিকার আছে আমরা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটে আমরা জেনেছি। আমাদের দেশেরও তো কিছু অধিকার আছে, যেমন দেশের একটা অধিকার, একজন প্রতিবন্ধী নাগরিক তাকে সরকারের তরফ থেকে অনুদান দিতে হবে। একটা বেকার ছেলে, তাকে বেকার ভাতা দিতে হবে। প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে পঞ্চায়েত এবং মিউনিসিপাল ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে আমাদের রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যের ক্লাস। আচ্ছা, মৌলিক কর্তব্য কি? মৌলিক কর্তব্য হচ্ছে আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের নিজেদের কর্তব্য, এটাকে আমাদের পালন করতে হবে। যেমন সরকার 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষার ব্যবস্থা করে, এটা বলা আছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সরকার ব্যবস্থা করবে। আচ্ছা, কিন্তু আমাদের বাবা মার কি কর্তব্য? 6 থেকে 14 বছর বয়সী ছেলে মেয়েদেরকে কারখানায় কাজে না পাঠিয়ে, চায়ের দোকানে কাজে না পাঠিয়ে স্কুলে পাঠানো, এটা আমাদের কর্তব্য। আমাদের যে জাতীয় পতাকা তাকে সম্মান করা আমাদের কর্তব্য। আমাদের দেশের যে স্থাপত্য, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তাজমহল, এইগুলোকে রক্ষা করা আমাদের কর্তব্য। মানে অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিকদের যে যে জিনিস নিয়ে কর্তব্য আছে, যা কর্তব্য আছে, সেটা আলোচনা করা আছে আমাদের মৌলিক কর্তব্যের ক্লাসে। ভারতীয় সংসদ, আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্ট নিয়ে আলোচনা করা আছে। এই পার্লামেন্ট নিয়ে আজকে একটু আলোচনা করব, তাই এটাকে নিয়ে আজকে আর কিছু বলছি না। রাষ্ট্রপতি আমাদের দেশের প্রধান। আমাদের দেশে তো রাজতন্ত্র চলে না, কিন্তু আমাদের দেশে একজন রাজা আছে। আমাদের দেশের রাজাকে আমরা রাষ্ট্রপতি বলে থাকি। আমাদের দেশকে পরিচালনা করে কে? আমাদের দেশকে আক্ষরিক অর্থে পরিচালনা করে মন্ত্রী, প্রধানমন্ত্রী। দেখবে বিভিন্ন প্রকল্পে প্রধানমন্ত্রীর ভূমিকা বেশি থাকে, রাষ্ট্রপতির সেরকম ভূমিকা থাকে না। রাষ্ট্রপতি আমাদের দেশ নায়ক, দেশের রাজা, কিন্তু আদতে আমাদের দেশকে পরিচালনা করে মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী। যেমন এই প্রধানমন্ত্রী একা কিন্তু কোনো ডিসিশন নেয় না। প্রধানমন্ত্রীকে তার ডিসিশন নিতে সাহায্য করে তার মন্ত্রী পরিষদের কিছু সদস্য, যেমন অমিত শাহ, যেমন নির্মলা সীতারামন, যেমন অশ্বিনী বৈষ্ণব, যেমন সদানন্দ সোনোয়াল, এরকম বিভিন্ন মন্ত্রী পরিষদের মন্ত্রী আছে, তারা কিন্তু একত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দেশকে পরিচালনা করে। সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা এই চ্যাপ্টারে।
পরের চ্যাপ্টার কি আলোচনা করা আছে না, কেন্দ্র রাজ্য সম্পর্ক। কি জিনিস এটা? কেন্দ্র রাজ্য সম্পর্কে আমরা আলোচনা করব যে আমাদের ভারতবর্ষ আদতে তোমাদের আজকের ক্লাস যেহেতু ডেমো ক্লাস, এই ক্লাসে তোমরা এই আমরা তোমাদের ভয়েস ওভার দিতে পারছো না, তোমরা তোমাদের পছন্দ অনুসারে হ্যান্ড রাইজ করে তো আমি কিছু বুঝতে পারবো না, তোমরা তোমাদের বক্তব্য মেসেজের মাধ্যমে লেখো, অসুবিধা কিছু হবে না। কিন্তু যখন যখন অ্যাকচুয়ালি ক্লাসটা শুরু হবে তখন তোমাদের মাইক্রোফোন অ্যাক্সেস বা সমস্ত কিছু থাকবে, কারণ এই ক্লাসে অনেক অনেক স্টুডেন্ট থাকে, সবাই একটা করে কথা জিজ্ঞাসা করলে ক্লাস ডিস্টার্ব হবে, সেই কারণেই কিন্তু এই ক্লাসের ক্ষেত্রে মাইক্রোফোন অ্যাক্সেস অফ থাকে। তখন মেন ক্লাস, তখন এই ক্লাসে তোমরা তোমাদের বক্তব্য পেশ করবে, আমি কিন্তু চেষ্টা করি স্টুডেন্টদের সঙ্গে যতটা পারি মিশে গিয়ে বলা হয়। কারণ অ্যাকচুয়ালিটিতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি কি জানো তো, ছোটবেলা থেকে আমি নিজেও লক্ষ্য করেছি, আমি যে স্যারটাকে পছন্দ করতাম না আমি সেই সাবজেক্টটায় দুর্বল ছিলাম, বা উল্টোটা হতে পারে, আমি যে সাবজেক্টটাকে পছন্দ করি না সেই সাবজেক্টের স্যারটাকেও পছন্দ করি না। আমি ইংরাজি পছন্দ করি না, আমার ইংরাজি স্যারকেও ভালো লাগবে, খুব বোরিং লাগবে, ইংরাজি স্যার এলেই আমার বোরিং লাগবে, বুঝতে পেরেছো? সুতরাং তোমাদের মানে আমাকে কি করতে হবে, আমাকে প্রথম কথা তোমাদের সঙ্গে ফ্যামিলিয়ার হতে হবে, মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে। যদি আমরা তোমার বন্ধু না হতে পারি, আমি তোমার বন্ধু না হতে পারি, তাহলে তোমরা যদি আমাকে ভালো না বাসতে পারো তাহলে তোমরা পলিটি সাবজেক্টটাকে ভালোবাসতে পারবে না। কারণ পলিটি সাবজেক্টটা আমার মনে হয় আজকের ক্লাসে আমাদের 65 জন বা তারও বেশি মানুষ উপস্থিত আছে, আমি ধরলাম 65 জন, 65 জনের মধ্যে আমাদের একাডেমিক সেকশনে 3 থেকে 5 জন স্টুডেন্ট পলিটি সম্বন্ধে একটু জেনে এসেছে, তার মানে বাকি 60 জন বা 62 জন পলিটি সম্বন্ধে কিচ্ছু জানে না আমাদের ক্লাসে। তার মানে একটা অজানা সাবজেক্টকে ভালোবাসতে গেলে না, এই সাবজেক্টটার প্রতি ভালোবাসা জন্মাতে গেলে তোমাদের আমার প্রতি ভালোবাসা জন্মাতে হবে। আমি যদি তোমাদের কাছে যদি ফ্যামিলিয়ার হতে পারি, যদি ভালোবাসা দিতে পারি, তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমাদের কাছে সোজা সোজা হবে, সরল হবে। পরবর্তী যখন অরিজিনাল ক্লাস শুরু করব তখন কিন্তু এই ফ্যামিলিয়ার ব্যাপারটা আমরা কিন্তু আরো বেশি করে করতে পারবো, কারণ এখানে তো মেসেজের মাধ্যমে আর নিজের ভাব প্রকাশ করা যায়, আমি নিজেও প্রকাশ করতে পারি না, তোমরা আর কিভাবে ভাব প্রকাশ করবে? পরবর্তীকালে তোমাদের সমস্যা আমার সমস্যা সেইগুলোকে নিয়ে আমরা একসাথে মিলে আমরা ক্লাসটাকে পরিচালনা করবো। আচ্ছা, এবার কেন্দ্র রাজ্য সম্পর্ক কি জিনিস। আমাদের ভারতবর্ষ, আমাদের ভারতের সংবিধানের 1 নম্বর আর্টিকেলে বলা আছে ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেট, মানে আমাদের ভারতবর্ষ অনেকগুলো রাজ্যের সংমিশ্রণে তৈরি হয়েছে। তার মানে এইটা নয় যে আমাদের ভারতবর্ষে কেন্দ্র সরকার একাই রাজত্ব করে, রাজ্যে কোনো সরকার নেই, এরকম কিছু বিষয় নেই। আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এরা সকলে একত্রে মিলে কিন্তু আমাদের রাজ্যটাকে পরিচালনা করে। তোমরা দেখবে কিছু কিছু বিষয় আছে যেটা কেন্দ্র সরকার কন্ট্রোল করে থাকে, যেমন একটা উদাহরণ দিই, যেমন আমাদের ডিফেন্স ফোর্স, মিলিটারি, এটাকে কন্ট্রোল করে কেন্দ্রীয় সরকার। আচ্ছা, রাজ্য সরকার একটা ফোর্সকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ, মানে প্রতিটা রাজ্যের পুলিশ প্রতিটা রাজ্য সরকার কন্ট্রোল করে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা, আমাদের এয়ারপোর্ট সিস্টেম, আমাদের রেলওয়ে ব্যবস্থা, এইগুলোকে কন্ট্রোল করে আমাদের কেন্দ্রীয় সরকার। আবার রাজ্য সরকার জমি রাজস্ব, স্ট্যাম্প ডিউটি, নার্কোটিক মানে অ্যালকোহল জাতীয় জিনিসের ট্যাক্স, এইগুলোকে কন্ট্রোল করে আমাদের রাজ্য সরকার। তার মানে আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর করা আছে যে এতগুলো বিষয় কেন্দ্র দেখাশোনা করবে, এতগুলো বিষয় রাজ্য দেখাশোনা করবে। আবার কিছু বিষয় আছে যেগুলো কেন্দ্র এবং রাজ্য দুজনে মিলে কন্ট্রোল করবে, সেটা আলোচনা করা আছে আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্কে এই ক্লাসে। তারপরে আমরা আলোচনা করব বিধানসভা। আমাদের কেন্দ্রে যেমন লোকসভা আছে, রাজ্যসভা আছে, সংসদ আছে, তেমনি প্রতিটা রাজ্যে একটা করে বিধানসভা আছে। সেই বিধানসভা, সেখানে থাকবে হচ্ছে বিধানসভা, কিছু কিছু রাজ্যে বিধান পরিষদ আছে, 6খানা রাজ্যে বিধান পরিষদ আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের কেন্দ্রে যেমন রাষ্ট্রপতি, তেমনি আমাদের রাজ্যে রাজ্যপাল, সেটাকে নিয়ে আলোচনা করা হবে।
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ ব্যবস্থা, তাদের কি কাঠামো, তারা কি ক্ষমতা অধিকারী, কিভাবে মুখ্যমন্ত্রী হওয়া যায়, কিভাবে মন্ত্রী পরিষদের সদস্য হওয়া যায়, এইগুলোকে নিয়ে আলোচনা করা আছে তারপরের ক্লাস। এরপরে হচ্ছে জরুরি অবস্থা। হঠাৎ করে যুদ্ধ লেগে গেলে ভারত কি করতে পারে, দেশের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কতটা থাকবে, রাজ্য সরকারেরই বা ক্ষমতা কতটা থাকবে। হঠাৎ করে যুদ্ধ লেগে গেলে, হঠাৎ করে অর্থনৈতিক দুরবস্থা দেখা দিলে, অর্থনৈতিক সংকট দেখা দিলে, আমরা যারা সরকারি চাকরিজীবী, চাকরি করব, তাদের স্যালারি কিরকম ভাবে কমবে, কতটা কমবে, তাদের স্যালারি কমবে না, এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করা আছে আমাদের জরুরি অবস্থার কাছে। এরপরে সুপ্রিম কোর্ট, আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থা সর্বময় কর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের গঠন নিয়ে আলোচনা করা আছে আমাদের এই ক্লাসে। তারপরের ক্লাসে সুপ্রিম কোর্টের তলায় যে কোর্টটা আছে হাইকোর্ট, এবং হাইকোর্টের তলায় আছে ডিস্ট্রিক্ট কোর্ট, দায়রা কোর্ট, দেওয়ানি কোর্ট, সিভিল কোর্ট, এইগুলোকে নিয়ে আলোচনা করা আছে পরের ক্লাসে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আচ্ছা, এরপরে আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু দপ্তর, সেইগুলোকে নিয়ে আলোচনা করবো, যেমন অ্যাটর্নি জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেল। এরা কি কাজ করে? অ্যাটর্নি জেনারেল অ্যাকচুয়ালি আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো একটা বিষয়ে কোনো একটা কেস চলছে। কেসটা কোথায় হচ্ছে? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে। মানে আন্তর্জাতিক আদালতে একটা কেস চলছে ভারত এবং পাকিস্তানের, এই যে সিন্ধুর জল আটকে দিয়েছে সেই। সেখানে ভারত থেকে অ্যাটর্নি জেনারেল অংশগ্রহণ করবে ভারতের হয়ে। তার মানে এই অ্যাটর্নি জেনারেল একটা বিচার বিভাগীয় ব্যবস্থার মধ্যে পড়ে। এ হচ্ছে আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতির থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন ব্যক্তিকে, নর্মালি সুপ্রিম কোর্টের যারা রিটায়ার্ড জাজ, তাদেরকেই অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত করা থাকে। এরা ইন্টারন্যাশনাল বিভিন্ন মামলার মকদ্দমা করতে সাহায্য করবে এবং কেন্দ্রীয় সরকারকে সাহায্য করবে অ্যাটর্নি জেনারেল। তেমনি প্রতিটা রাজ্যের একজন করে অ্যাডভোকেট জেনারেল থাকে, যিনি দুটো রাজ্যের মধ্যে যদি বিভেদ তৈরি হয় বা রাজ্য কেন্দ্রের মধ্যে যদি সংঘর্ষ তৈরি হয়, এই অ্যাডভোকেট জেনারেল রাজ্যের হয়ে ওকালতি করবে। কন্ট্রোলার এবং অডিটর জেনারেল কি কাজ করে? আমাদের দেশের যে আয় ব্যয়ের হিসেব, কোন টাকা কোন খাতে খরচা হলো, কত টাকা কোথায় আয় হলো, কত টাকা কোথায় ব্যয় হলো, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা নথিবদ্ধ করে রাখবে, পয়েন্ট আকারে নথিবদ্ধ করে রাখবে কোন ব্যক্তি, তার নাম কন্ট্রোলার এবং অডিটর। নির্বাচন কমিশন, আমাদের যে ইলেকশন হয়ে থাকে পঞ্চায়েত, আমাদের মিউনিসিপ্যালিটি, আমাদের লোকসভা, আমাদের বিধানসভা, এবং তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের ইলেকশন, ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, এই ইলেকশন গুলো কন্ডাক্ট করে হচ্ছে নির্বাচন কমিশন। পঞ্চায়েত ব্যবস্থা, আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা কিভাবে সাজানো আছে, পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর হচ্ছে আমাদের গ্রাম সভা, তারপরে আছে আমাদের গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে জেলা, আমাদের ব্লক ব্লক মানে আমাদের বিডিও যেটাকে বলে থাকি, তারপরে আমাদের জেলা পরিষদ। এই যে পুরো পঞ্চায়েত ব্যবস্থা আমাদের ভারতবর্ষে বর্তমানে থ্রি টায়ার, মানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর, সেটা নিয়ে আলোচনা করা আছে আমাদের এই পঞ্চায়েত ব্যবস্থা। মিউনিসিপ্যালিটি, আমাদের যে মিউনিসিপ্যাল এরিয়া আছে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন যেগুলো আছে, তাদের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, তাদের কিভাবে ইলেকশন হবে, তাদের প্রার্থীদের কি যোগ্যতা লাগবে, সেই নিয়ে আলোচনা করা আছে মিউনিসিপ্যালিটি। তারপরে কেন্দ্র সরকারের, কেন্দ্র এবং রাজ্য সরকারের চাকরি, এই যে ইউপিএসসি, আমাদের পিএসসি বা অন্যান্য বিভিন্ন চাকরির ক্ষেত্রে কি ক্ষমতা আছে, কার কি ক্ষমতা আছে, সেইগুলো আলোচনা করা আছে এই ক্লাসে। তপশিলি জাতি মানে এসটি এবং এসসি, এই বিষয় নিয়ে আলোচনা করা আছে আমাদের এই তপশিলি জাতি, তপশিলি উপজাতি, এদের কি এক্সট্রা ক্ষমতা দেয়া আছে, অন্যান্য নাগরিকদের তুলনায় আমাদের শিডিউল ট্রাইবদের কি এক্সট্রা ক্ষমতা দেয়া আছে, তাদের কন্ট্রোলের জন্য কি করা আছে, সরকারের তরফ থেকে কি করা আছে, এইগুলো নিয়ে এখানে আলোচনা করা আছে। লাস্ট চ্যাপ্টার, সংবিধান সংশোধন। আমাদের ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হওয়ার পরে ওই সংবিধান কিন্তু এখনো কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে, কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমাদের সংবিধানে প্রায় 100টারও বেশি বিভিন্ন ধারা, বিভিন্ন জিনিস নিয়ে পরিবর্তন হয়েছে। আর যে পরিবর্তনগুলো হয়েছে সেইগুলো কি আমরা সংবিধানকে কারেকশন বা সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করে থাকবো, সেটা আমাদের লাস্ট চ্যাপ্টারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এই হলো আমাদের
যে সিলেবাসের উপর ভিত্তি করে আমরা পড়বো সেইগুলো এখানে আলোচনা করা আছে। এছাড়াও বেশ কিছু মিসলেনিয়াস টপিক আছে, যেমন আমাদের সংবিধানের প্রায় 75% জিনিস আমরা কপি করেছি হচ্ছে আমাদের 1935 সালের ভারত শাসন আইন, এবং বাকি জিনিসগুলো মানে 25% আমরা কোথা থেকে কপি করেছি, বিভিন্ন দেশের সংবিধান, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, আমেরিকার সংবিধান থেকে, আমাদের ইংল্যান্ডের সংবিধান থেকে, কানাডার সংবিধান থেকে, নেদারল্যান্ডের সংবিধান থেকে, বিভিন্ন দেশের সংবিধান থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে আমরা কপি করে রেখেছি। আমরা এই যে আমার যে ক্লাসে, সেটা হচ্ছে বিভিন্ন সংবিধান কোথা থেকে কি নেওয়া হয়েছে সেইগুলোকে নিয়ে আলোচনা করবো এক্সট্রা ক্লাসে। এবং আরো অনেক বিষয় আছে, ছোট বড় জিনিস, বিভিন্ন আমাদের বিভিন্ন কেস, সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলা হয় আমাদের ভারত সরকারের তরফ থেকে, এই কেস স্টাডি এইগুলোকে নিয়ে আলোচনা করবো। আরো এক্সেট্রা এক্সেট্রা অনেক জিনিস এখানে তোমরা আলোচনা করবো। স্যার রিজনিং ক্লাসটা রেকর্ডিং পাইনি। আচ্ছা, রেকর্ডিং পেয়ে যাবে, অসুবিধার কিছু বিষয় নেই, রিজনিং ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে, আমার ক্লাসেরও রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং পেয়ে যাবে, কোনো কিছু বিষয় নেই। আচ্ছা, তার মানে আমরা ওভারঅল একটা আইডিয়া একটা ক্লিয়ার করলাম। এবারে চলে যাব আজকের একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। এমন টপিক নিয়ে আলোচনা করব যে এই ক্লাসটা তোমাদের মাথায় সারা জীবনের জন্য স্টোর হয়ে যাবে, এই রকম ভাবে একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কেন্দ্রীয় আইনসভা। কেন্দ্রীয় আইনসভা, আইনসভা ইংরেজিতে কি বলা হয় না পার্লিয়ামেন্ট। আমরা যে ছবিতে যেটা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে ভারতের পার্লামেন্ট, তবে এটা হচ্ছে পার্লামেন্টের পুরাতন বিল্ডিং। আমরা পার্লামেন্টের নতুন বিল্ডিং একটু পরেই আমরা দেখতে পারবো। এই যে আমাদের পার্লামেন্ট, পার্লামেন্ট কতগুলো ভাগে বিভক্ত, আমাদের ভারতের পার্লামেন্ট তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। তারপরে আমাদের পার্লামেন্ট তিনটে ভাগে বিভক্ত। আমাদের এই পার্লামেন্ট বা আইনসভার কাজ কি, আইন তৈরি করা। লেখাই আছে তো আইনসভা, আইন তৈরি করা। আমাদের দেশকে পরিচালনা করার যে আইন, এই যে একটু আগে বলছিলাম আমাদের 100টারও বেশি আইন সংশোধন হয়েছে, এবং অনেক আইন আমাদের কিন্তু তৈরি হয়েছে। অনেক আইন আছে যেগুলো সংবিধানে যুক্ত হয়েছে, অনেক আইন আমরা মৌখিকভাবে সেই আইনটাকে পরিচালনা করি। সেই যে আইন বা দেশকে পরিচালনা করার যে একটা রুট ম্যাপ, কিভাবে তৈরি হবে, একটা দেশকে কিভাবে পরিচালনা করা যাবে, তার জন্য যে আলোচনা, সেই আলোচনা যেখানে হয় সেই জায়গাটার নাম কেন্দ্রীয় আইনসভা বা ইন্ডিয়ান পার্লামেন্ট। এবার একটা দেশকে পরিচালনা করতে গেলে যে জিনিসগুলো, যে এজেন্ডা গুলো নেওয়া দরকার, সেইগুলো আলোচনা করা হয় এই পার্লামেন্টে। এই পার্লামেন্টের লোকসভা আমরা দেখবে আমরা টোটাল কতগুলো ভোট দিয়ে থাকি, খুব ভালোভাবে মাথায় দেখবে। আমরা 5 বছর ছাড়া, প্রতি 5 বছর ছাড়া আমরা মোট তিনটে ভোট দিই। একটা হচ্ছে লোকসভা ভোট দিই, একটা বিধানসভা ভোট দিই, এবং আর একটা পঞ্চায়েত বা মিউনিসিপালিটি। পঞ্চায়েত বা মিউনিসিপালিটি ভোট দিয়ে থাকি, মোট তিনখানা ভোট দিয়ে থাকি, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত বা মিউনিসিপালিটি ভোট দিয়ে থাকি। তার মধ্যে লোকসভার সদস্যরা আমাদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে, আমরা ডাইরেক্টলি ভোটের মাধ্যমে নির্বাচিত করে থাকি। তবে লোকসভার যারা সদস্য, তার মধ্যে আমাদের আছে আমাদের দেব, একজন লোকসভার সদস্য। আমাদের রচনা ব্যানার্জি, একজন লোকসভার সদস্য। আমাদের অমিত শাহ, ইনি একজন লোকসভার সদস্য। আমাদের নরেন্দ্র মোদী, ইনি একজন লোকসভার সদস্য। তার মানে আমাদের লোকসভায় বর্তমানে 543 জন এরকম সদস্য আছে। আমরা যখন কোনো ডিসিশন নিই তখন এই 543 জনের মধ্যে ভোট হয়। এই যে একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের জনগণনা 2011 সালে হয়েছে, এর আগে। এবারে জনগণনা 2027 সালে হবে, করোনার জন্য এবং বিভিন্ন সমস্যার কারণে 2021-এর পরিবর্তে 27 সালে হবে। এই 2027 সালের যে জনগণনা, এখানে বর্ণ আদমশুমারি যুক্ত হচ্ছে।
মানে এতদিন পর্যন্ত জনগণনায় উল্লেখ ছিল কে এসটি কে এসসি, এগুলো কিভাবে উল্লেখ থাকে না, যে অ্যাপ্লাই করেছে, যে এসটি অ্যাপ্লাই করেছে সে এসটি উল্লেখ থাকে, যে এসসি অ্যাপ্লাই করেছে যার এসসি সার্টিফিকেট আছে তাদের কাছে এসসি উল্লেখ থাকে। সরকারের কাছে কিন্তু পার্টিকুলার নথি নেই যে অ্যাকচুয়ালি কারা এসসি কারা এসটি। এবং এবারের বর্ণ গণনাতে আমাদের কিন্তু উল্লেখ থাকবে যে কারা এসটি কারা এসসি, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন কাস্টের আবার সাব কাস্ট আছে, যেমন মুচি, কেউ ছুতো, কেউ কুমোর, কেউ ম্যাথর, এই যে বিভিন্ন সাব কাস্ট আছে, এই সাব কাস্ট গুলো কিন্তু এবারের জনগণনায় উল্লেখ থাকে। তার মানে এই যে ডিসিশনটা নেওয়া হচ্ছে, এটা তো নরেন্দ্র মোদী একা বললো আর সেটা হয়ে গেল, এটা তো নয়। এটা নিশ্চয়ই আমাদের এই যে কেন্দ্রীয় আইনসভায় ভোট করতে হয়েছে, ভোটে জয়লাভ করতে হয়েছে, সেখানে 543 জন ভোট দিয়েছে, তার মধ্যে থেকে অর্ধেকের বেশি জনের ভোট হ্যাঁতে ছিল এবং কিছু জনের নাতে ছিল। মানে হ্যাঁটা এত বেশি ছিল যে আমরা এই বর্ণ আদমশুমারিকে এবারে যুক্ত করেছি। তার মানে যে কোনো আইন তৈরি হতে গেলে আমাদের এই যে লোকসভাতে যে কোনো আইনপত্র তৈরি হয়ে থাকে, আর সেই লোকসভাতে আমরা যাদেরকে ভোটে জেতাই, মানে যে প্রার্থীদেরকে আমরা ভোটে জেতাই, আমাদের হয়ে তারাই ভোটে অংশগ্রহণ করে। মানে প্রতিটা নাগরিকের থেকে তো আর ভারত সরকারের সম্ভব নয় যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয়। কিন্তু এইটা আমাদের আহ, কি বলে, আহ, এটা আমাদের হয়ে, যে আমাদের যারা প্রতিনিধি তারা আমাদের হয়ে ভোটটা দিয়ে দেয়। মানে তুমি যাকে ভোট দিয়ে জিতিয়েছো তোমাদের লোকসভা এরিয়াতে, তোমার হয়ে সে এই কেন্দ্রীয় আইনসভায় ভোট দিয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার হচ্ছে রাজ্যসভার অ্যাকচুয়ালি কাজ। রাজ্যসভা হচ্ছে রাজ্যের প্রতিনিধি থাকে। এই রাজ্যসভাতে প্রতিটা রাজ্য থেকে কিছু কিছু করে ব্যক্তিকে রাজ্যসভাতে নিয়ে যাওয়া হয়। যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে 16 জনকে পাঠানো হয়, এরকম প্রতিটা রাজ্য থেকে 40 জনকে পাঠানো হয়, উত্তরপ্রদেশ থেকে। এরকম ভাবে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ব্যক্তি রাজ্যসভায় উপস্থিত থাকে। এরকম বর্তমানে আমাদের রাজ্যসভায় উপস্থিত সদস্যের সংখ্যা 245। মানে 245 জন প্রতিটা রাজ্য থেকে কিছু কিছু মানুষকে এই রাজ্যসভায় পাঠানো হয়। এদের কাজও তাই, এই ভোটে অংশগ্রহণ করা। মানে আমাদের কোনো আইন তৈরি হতে গেলে, এই যে কেন্দ্রীয় আইনসভায় আইন তৈরি হয়, এখানে লোকসভাতেও বিলটাকে পাস করাতে হবে, রাজ্যসভাতেও সেই বিলটাকে পাস করাতে হবে। মানে এই যে বন্য আদমশুমারি হবে কি হবে না, লোকসভাতে পাস হয়েছে, হ্যাঁ হয়েছে, রাজ্যসভার লোক হ্যাঁ বলেছে, তারপরে প্রেসিডেন্ট লাস্টে একটা সিগনেচার করে দিয়েছে, অবশেষে আমাদের বন্য আদমশুমারি, আমাদের নেক্সট যে আদমশুমারি বা আমাদের সেন্সাস সেখানে যুক্ত হয়েছে। তার মানে এটা থেকে তোমরা ক্লিয়ার হয়েছো যে আদতে আমাদের যে কেন্দ্রীয় আইনসভার যে 3টে ভাগ, এরা আদতে কি কাজ করে। আর এরা প্রত্যেকেই প্রত্যেকের ওপর নির্ভরশীল। লোকসভা কোনো জিনিসে যদি সম্মতি দেয়, মানে কোনো বিল পাস করালো, কোনো আইন তৈরি করলো, আমাদের রাজ্যসভা সেইটাকে তৈরি মানে মানা করে দিল, রাজ্যসভা সেটাকে বারণ করে দিল, তাহলে আর আইনটা তৈরি হলো না। বা আমাদের প্রেসিডেন্ট সই করলো না, তাহলেও কিন্তু আইনটা তৈরি হলো না। মানে কেন্দ্রীয় আইনসভার যে 3টে পার্ট, এই 3টে পার্ট একত্রে কোনো আইন তৈরিতে সাহায্য করে। তবে এর ব্যতিক্রম আছে, আমাদের অর্থ বিল, আমাদের ফিনান্স বিল 1, এই ক্ষেত্রে লোকসভার একার ক্ষমতা আছে। আবার সাধারণ বিলের ক্ষেত্রে রাজ্যসভা যদি অসম্মতি প্রকাশ করে, তাহলেও কিন্তু আমাদের, যদি আমাদের প্রেসিডেন্ট চায়, আমাদের যুগ্ম অধিবেশন ডেকেও কিন্তু কোনো বিলকে কিন্তু পাস করাতে পারে। এইগুলো হচ্ছে ব্যতিক্রম। এই জিনিসগুলোকে আমরা পরবর্তীকালে ক্লাসে ডিটেলসে বুঝবো। এখন এই মুহূর্তে এত কম সময়ে এগুলো বোঝা সম্ভব নয় যে যুগ্ম অধিবেশন কি জিনিস, বা আমাদের জয়েন্ট সেটিং, বা আমাদের অর্থ বিল, বা আমাদের ফিনান্স সংক্রান্ত অর্থ সংক্রান্ত বিল, বা আমাদের সংবিধান সংশোধন বিল, এই বিলগুলো নিয়ে এত বোঝা সম্ভব নয়। একটা ওভারঅল তোমাদেরকে একটা কনসেপ্ট দিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি কেন্দ্রীয় আইনসভাতে কি হয়ে থাকে। এইবারে কেন্দ্রীয় আইনসভার দুটো পার্ট, একটা লোকসভা, একটা রাজ্যসভা। আচ্ছা, এবারে আমরা লোকসভা এবং রাজ্যসভা সম্বন্ধে একটুখানি বুঝে নেব। আচ্ছা, এখানে এখানে যেটা বুঝতে পারছো, এই ছবিটা যে দেখতে পাচ্ছ, সামনে যে বিল্ডিংটা আছে দেখতে পাচ্ছ, এই ত্রিভুজাকৃতি, এই বিল্ডিংটা হচ্ছে আমাদের বর্তমান লোক আমাদের সংসদ ভবন। এটা 2024 সালে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে।
পুরাতন বিল্ডিংটার অনেক বয়স হয়ে গিয়েছিল, অনেক ভেঙে চুরে যাচ্ছিল, এবং পুরাতন বিল্ডিংটায় আসন সংখ্যাও কম ছিল। নতুন বিল্ডিংটা অনেক বড় করে নতুন করে বানানো হয়েছে, 2024 সালে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ পেছনে আছে পুরাতন বিল্ডিং। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিরকম কোশ্চেন আসে একটা হিন্ট দিয়ে রাখছি, যে আমাদের বর্তমান কেন্দ্রীয় আইনসভা বা সংসদ, এটা এর আকৃতি কি? অপশন ছিল গোলাকার, অপশন ছিল চতুর্ভুজাকার, অপশন ছিল ত্রিভুজাকার, অপশন ছিল পঞ্চভুজাকার। তার মানে এখানে একটাকে অপশন উত্তর করতে হবে, মানে এখানে উত্তর কি হচ্ছে? ত্রিভুজাকার। আবার যদি ভালো করে বাহুগুলোকে ক্যালকুলেশন করে দেখি, এসএসসি সিজিএল এ কোশ্চেন এসেছে আমাদের কেন্দ্রীয় আইনসভার নতুন বিল্ডিংটি কত ভুজাকার, সেখানে এটা হচ্ছে একটা বাহু, একটা বাহু, এটা দুটো বাহু, এটা তিনটে বাহু, এটা চারটে বাহু, এটা পাঁচটা বাহু, এটা ছটা বাহু, মানে ষড়ভুজাকার। বুঝতে পেরেছো? তার মানে আমাদেরকে পুরো ডেপথে ডিটেলসে বিষয়গুলো জানতে হবে, তা না হলে কিন্তু আমরা উত্তর করতে পারবো। আচ্ছা, আমাদের ভারতীয় সংবিধানের 79 আর্টিকেলের মধ্যে আদতে আমাদের এই পার্লামেন্টের কথা উল্লেখ করা আছে। ওই যে বললাম আমাদের যে ধারা ধারা প্রায় 450 ধারা আছে, 450 আর্টিকেল আছে, মানে 450টা পয়েন্ট আছে। এই 450টা পয়েন্টের মধ্যে 79 নম্বর পয়েন্টে আমাদের এই যে সংসদের সম্বন্ধে আলোচনা করা আছে। এবং কেন্দ্রীয় আইনসভা কটা ভাগে বিভক্ত এটা উল্লেখ করা আছে, রাষ্ট্রপতি, রাজ্যপাল এবং লোকসভা এই তিনটে ভাগে বিভক্ত, যেটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এবারেতে চলে যাব আমাদের লোকসভা এবং লোকসভার কার্যাবলী। এই যে ভবনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের লোকসভা বিল্ডিং। লোকসভা বিল্ডিং কোনটা, রাজ্যসভা বিল্ডিং কোনটা, সেটা ছবি দিয়ে কিভাবে বুঝবে? যেটার ফ্লোরের রং হচ্ছে সবুজ, ফ্লোরের রং যদি এই সবুজ হয় তাহলে সেটা হচ্ছে লোকসভা বিল্ডিং। আর ফ্লোরের রং যদি লাল হয়, লাল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজ্যসভা বিল্ডিং। ফ্লোরের রং হচ্ছে লাল। বুঝতে পেরেছো? এইবারে চলে যাব আমরা এই লোকসভা সম্বন্ধে আমরা একটুখানি জিনিস বুঝে নেবো, যে একটু লোকসভাটা কি, লোকসভা কিভাবে কাজ করে। দেখো, মুখস্থ করলে তো সবই মুখস্থ করতে হবে। আমরা যদি একটু কনসেপচুয়ালি বুঝি জিনিসটাকে, আমার ক্লাসে বেশি মুখস্থ করতে হবে না, অল্প মুখস্থ করলেও কিন্তু কাজ মিটে যাবে। আচ্ছা দেখো, লোকসভা সম্বন্ধে আমরা একটু বুঝে নেব। লোকসভাকে কি বলে? তারা কালিটাকে একটু চেঞ্জ করে লাল করে দিই। লোকসভা, লোকসভাকে কি বলে? হাউস অফ দ্য পিপল। কেন বলে? বুঝতে হবে, কারণ আমাদের আপকামিং পরীক্ষায় ডব্লিউবিসিএস মেন্সে এরকমই কোশ্চেন আসছে, যে লোকসভাকে কেন হাউস অফ দ্য পিপলস বলা হয়। সেখানে চারটে অপশন দিলে একটা অপশন উত্তর হবে। মানে আমাকে কনসেপ্ট দিয়ে বুঝতে হবে, মুখস্থ করলে কিন্তু বেশি দিন মাথায় থাকবে না। আচ্ছা, হাউস অফ দ্য পিপলস মানে জনগণ, পিপলস মানে জনগণ। তার মানে লোকসভা ভোট তো আমরা দিয়ে থাকি, লোকসভা ভোট আমরা দিয়ে থাকি। তাহলে লোকসভায় যারা ভোটে জিতে এই যে হলটায় আসে, তারা সবাই জনগণের প্রতিনিধি। তো এরা সবাই জনগণের প্রতিনিধি। নিধি, ভয়ের দীর্ঘই। আচ্ছা, এরা সবাই জনগণের প্রতিনিধি, তাই এটাকে কি বলা হয়? হাউস অফ দ্য পিপলস। মানে এখানে জনগণ সরাসরি ভোট দিয়ে যাকে জেতায় সে লোকসভাতে উপস্থিত হয়, তাই লোকসভাকে বলা হয় হাউস অফ দ্য পিপলস, মানে জনগণের প্রতিনিধিদের একটা হাউস, কক্ষ। আচ্ছা, এবারে লোকসভার আরেক নাম হচ্ছে নিম্নকক্ষ। এবারে বলে রাখি নিম্নকক্ষ কেন নামটা রাখা হয়। এই যে লোকসভার কনসেপ্টটা কোথা থেকে আমরা নিয়েছি? আমরা ব্রিটেনের সংবিধান মানে ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ডের সংবিধান থেকে আমরা লোকসভার ধারণাটাকে নিয়েছি। আমরা বলেছি আমাদের ভারতের সংবিধানের 25% কপি করা হয়েছে বিদেশ থেকে, এবং 75% কপি করা হয়েছে আমাদের ইংরেজ শাসনের তৈরি করা 1935 সালের ভারত শাসন আইন। মানে ইউকে থেকে আমরা লোকসভার কনসেপ্টটাকে কপি করেছি। আচ্ছা, লন্ডনে কি হয়?
মানে আমাদের ইউনাইটেড কিংডমে কি হয়ে থাকে, যে যারা মোটামুটি একটু এলিট বর্ণের লোক, মানে যারা একটু পয়সাওয়ালা বড় লোক তারা রাজ্যসভার প্রতিনিধি হয়। আর লন্ডনে কারা ভোটে দাঁড়ায়, মানে যারা হচ্ছে একটু ছেঁড়া ছেঁড়া পাবলিক, যারা হচ্ছে 2 নম্বরই কাজের সঙ্গে যুক্ত, এইরকম মানে সেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া পাবলিক, এরকম লোক ভোটে দাঁড়ায়। তাই লোকসভায় কক্ষটাকে নিম্ন কক্ষ বলা, মানে একটু নিচু, এবং রাজ্যসভা এটা হচ্ছে উচ্চ কক্ষ, মানে এখানে এলিট বর্ণের লোকেরা সব রাজ্যসভায় থাকে। বুঝতে পেরেছো কেন লোকসভাকে নিম্নকক্ষ বলা হয়? এটা ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে, তাই লোকসভার আর এক নাম নিম্নকক্ষ। এবারেতে এটাকে অস্থায়ী কক্ষ বলে। কেন অস্থায়ী কক্ষ? আচ্ছা, লোকসভার ভোট প্রতি 5 বছর ছাড়া অনুষ্ঠিত হয়। আচ্ছা, প্রতি 5 বছরে যখন লোকসভা অনুষ্ঠিত হয়, মনে করে এবারের লোকসভা অনুষ্ঠিত হয়েছে, ও লোকসভার ফার্স্ট মিটিং থেকে ডেটটা শুরু হয় 1 জুলাই 2024, এখান থেকে শুরু হয়েছে। 5 বছর কবে শেষ হবে? 31শে জুন 2029 সালে 5 বছর কমপ্লিট হবে। তার মানে এবারে লোকসভা থেকে ভোটে জিতেছে কতজন? 543 জন। এই যে লোকসভা থেকে যে 543 জন যে ভোটে জিতেছে, এই 543 জন এরা সকলে, এদের টার্ম শেষ হয়ে যাবে, মানে এদের কার্যনীতি শেষ হয়ে যাবে কত সালে? না, 31শে জুলাই 2029 সালে এদের কার্যনীতি শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে এই টাইমটাতে, এই 31শে জুলাই 2029 সালে লোকসভা এট এ টাইম ক্লোজ হয়ে যাবে, মানে লোকসভার কোনো মেম্বার আর থাকবে না, সবাই রিটায়ার্ড হয়ে যাবে। এই জন্য লোকসভাকে কি বলা হয়? অস্থায়ী কক্ষ। মানে লোকসভা কোনোদিন পার্মানেন্ট নয়, লোকসভা যে কোনো মুহূর্তে ভঙ্গ হতে পারে। আর লোকসভা যখন ভঙ্গ হবে তখন লোকসভার সমস্ত মেম্বার ছুটি হয়ে যাবে, আবার নতুন করে ইলেকশন হবে, আবার ইলেকশনে যারা জিতবে তারা আবার লোকসভায় বসবে। কিন্তু রাজ্যসভা কিন্তু এরকম নয়, রাজ্যসভা এর ঠিক উল্টো। সেটা রাজ্যসভার যখন টপিকটা আলোচনা করবো তখন ডিটেলসে আলোচনা করবো। তবে লোকসভা এট এ টাইম শুরু হয়, এট এ টাইম বন্ধ হয়ে যায়। একটা টাইম লোকসভাতে কোনো মেম্বার থাকে না, সবাই ব্ল্যাঙ্ক, কোনো লোকসভায় মেম্বার থাকে না, তাই লোকসভাকে বলা হয় অস্থায়ী কক্ষ। আর একটা কিছু, লোকসভাকে প্রথম কক্ষ বলা হয়, ফার্স্ট চেম্বার। কেন বলা হয়? আচ্ছা, তোমাদের একটা বাস্তব বুদ্ধিতে কি বলে বলো তো, যে একটা মানুষ ভোটে জিতে, ভোটে জিতে মেম্বার হয়েছে, এমপি হয়েছে। এমপির ফুল ফর্ম কি? মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্ট মানে আইনসভা। মানে একজন ব্যক্তি লোকসভা থেকে ভোটে জিতে, ভোটে জিতেছে, মানে জনগণের সাপোর্ট পেয়ে এ এমপি হয়েছে। আচ্ছা, এর পাওয়ার বেশি? না, আর একজন ব্যক্তি যে রাজ্যসভা থেকে নমিনেটেড একজন ব্যক্তি, মানে কাউকে নমিনেটেড করে দেওয়া হয়েছে, মানে মনোনীত করে দেওয়া হয়েছে, যে রাজ্যসভা মমতা ব্যানার্জি বললো যে আমি তোমাদের রজত স্যার, যা তুই আজ থেকে রাজ্যসভায় চলে যা, রাজ্যসভার তুই সদস্য। তার মানে এ ভোটে যেতে নেই, একে নমিনেটেড করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুজনের মধ্যে কার ক্ষমতা সব থেকে বেশি হবে? তোমরা মেসেজের মাধ্যমে আমাকে জানাবে। না বুঝতে পারলে মেসেজের মাধ্যমে জানাবে, স্যার বুঝতে পারিনি, আর একবার বলুন। বুঝতে পেরেছো? দুজনই এমপি, সৈকত, দুজনই এমপি, কিন্তু দুজনই মেম্বার অফ পার্লামেন্ট। লোকসভার মেম্বারকেও মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়, রাজ্যসভার মেম্বারকেও মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়। এখানে মানে একজন ভোটে জিতে গেছে, একজন মনোনীত ব্যক্তি গেছে, কার পাওয়ার বেশি হবে? যে ভোটে জিতে গেছে মানে লোকসভার ব্যক্তিটার, না আমাদের যে ভোটে যেতে নেই মনোনীত হয়ে গেছে? আচ্ছা, তোমরা সকলেই উত্তর দিচ্ছ যে ভোটে জিতে গেছে তার পাওয়ার সব থেকে বেশি। একদমই তাই, সবাই ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, তার মানে যে ভোটে জিতে যাবে তার পাওয়ার বেশি হবে, তার ক্ষমতা বেশি হবে। এই জন্য আমাদের আমাদের যে আইনসভার, যে লোকসভা এবং রাজ্যসভার দুটো কক্ষের মধ্যে এই লোকসভার মেম্বারদের পাওয়ার বেশি।
তাই লোকসভার মেম্বাররা অনেক কিছু বিষয়ই একটু বেশি ক্ষমতা ভোগ করে থাকে, কারণ ভোটে জিতে গেছে। একজন ভোটে যদি কেউ জিতে যায়, তাহলে তো সে ভাববে যে ওর বাবা আমি একদম বিশাল ব্যাপার, আমাকে 50,000 ভোটে আমি জিতে গেছি, আমি 1 লাখ ভোটে জিতে গেছি। তার মানে তার একদম বিশাল একটা পাওয়ার থাকবে, জনগণের সাপোর্ট থাকবে। কারণ তাকে যদি কেউ কিছু বলে, তাহলে জনগণ একবারে পুরো মানে আন্দোলন করতে আরম্ভ করে দেবে। তাই ভোটে জিতে যে গেছে তার পাওয়ার বেশি। এই জন্য লোকসভার পাওয়ার রাজ্যসভার থেকে অনেক বেশি। তাই লোকসভাকে প্রথম কক্ষ বলা হয়। কোনো বিল যখন পাস হয়, কোনো আইন যখন তৈরি হয়, তখন লোকসভার কোনো আইন যখন তৈরি হয়, তখন লোকসভার ক্ষমতা কিন্তু রাজ্যসভার তুলনায় অনেক বেশি থাকে। এই জন্য লোকসভাকে প্রথম কক্ষ বলা হয়। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। যদি ক্লিয়ার না হয় আমাকে মেসেজের মাধ্যমে বলবে, আমি আবারও ক্লিয়ার করবো। হ্যান্ড রাইজটা করতে যেও না, হ্যান্ড রাইজ করলে আমি কিছু বুঝতে পারি না যে কেন তোমরা হাত তুলছো, মানে বুঝতে পেরেছো বলে হাত তুলছো, না বুঝতে পেরেছো বলে হাত তুলছো। মেসেজ করে জানাবে। আর আমাদের লাইক অপশন তো আছে, লাইক দিয়ে দেবে। আর যদি ভালো না লাগে, স্যাড অপশনও আছে তোমাদের, স্যাড দিয়ে দেবে যে স্যার বুঝতে পারিনি। আচ্ছা, আরেকবার রিপিট করছি। দেখো, একজন ব্যক্তি ভোটে জিতে গেছে লোকসভায়, একজন ব্যক্তি ভোটে মনোনীত হয়ে আমাদের সংসদে গেছে। যে মনোনীত হয়ে গেছে সে হচ্ছে রাজ্যসভার সদস্য, আর যে ভোটে জিতে গেছে সে হচ্ছে লোকসভার সদস্য। তার মানে ভোটে জিতে কেন লোকসভার সদস্য গেছে? আচ্ছা, তোমরা লোকসভার ইলেকশন দাও, তাই তো লোকসভার ভোট দিতে যাও। আচ্ছা, তোমরা রাজ্যসভার ভোট দিতে যাও, বাড়িতে জিজ্ঞেস করে দেখবে তো বাবা বা মাকে, যে হ্যাঁ গো মা তোমরা রাজ্যসভার ভোট দিতে যাও, বলবে না তো বাবা, রাজ্যসভার ভোট তো কি জানি, এটা তো দিই না। মানে আমরা লোকসভার ভোট, এবার লোকসভার সদস্যরা ভোটে জিতে গেছে, যে ভোটে জিতে গেছে তার পাওয়ার বেশি। এই জন্য আমাদের কেন্দ্রীয় আইনসভার যে 3টে কক্ষ তোমাদেরকে ফার্স্ট ক্লাসে যে বললাম, এর মধ্যে যে কোনো ক্ষেত্রেই কিন্তু লোকসভার একটা আলাদা পাওয়ার থাকে। লোকসভার পাওয়ার বেশি থাকে, রাজ্যসভার যারা মেম্বার তাদের পাওয়ার একটু কম থাকে। যে কোনো আইন তৈরির ক্ষেত্রে লোকসভার একটা আলাদা পাওয়ার থাকে। তাই লোকসভাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের সংবিধানের প্রথম কক্ষ। আচ্ছা, এরপরে চলে যাব। ভারতীয় লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। আমাদের ক্লাসে একজন মনিটর ছিল তো, আমরা 5, 6, 7, 8, 9, 10 লোক ক্লাসে একজন মনিটর ছিল। আমাদের লোকসভাতেও একজন থাকে, যিনি এই 543 জনের মধ্যে থেকে একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয়, যিনি 542 জন লোককে কন্ট্রোল করে থাকেন। সেই ব্যক্তিটাকে বলা হয় স্পিকার। এই যে মাঝখানে বসে আছে দেখতে পাচ্ছ যে ভদ্রলোক, ইনি হচ্ছেন লোকসভা স্পিকার। ইনি লোকসভাকে কন্ট্রোল করে অ্যাজ এ মনিটর। মনিটরের যেরকম কাজ একটা ক্লাসে, সেরকম লোকসভা স্পিকারের। আচ্ছা, এবারে পরীক্ষায় কোশ্চেন আছে, লোকসভা স্পিকার কোথা থেকে নিযুক্ত হয়? আচ্ছা, তোমাদের ক্লাসের মনিটর কোথা থেকে নিযুক্ত হয়? ক্লাসের মধ্যে থেকে না ক্লাসের বাইরে থেকে? ক্লাসের মধ্যে থেকে। তারপরে লোকসভা স্পিকারও ক্লাসের মধ্যে থেকে নিযুক্ত হয়, মানে লোকসভার মধ্যে থেকে নিযুক্ত হয়। স্পিকার কোনো কারণে অসুস্থ হতে পারে, পাতলা পাটি হতে পারে, ডায়রিয়া হতে পারে, বা করোনা আক্রান্ত হয়ে যেতে পারে, বা মারা যেতে পারে। এবার লোকসভার স্পিকার যদি কোনো কারণে অফিসে না আসে, তাহলে লোকসভাকে কন্ট্রোল করবে। আমাদের ক্লাসে দেখবে 2জন মনিটর থাকে বা 3জন মনিটর থাকে। লোকসভাতে একজন মনিটর, কিন্তু তাকে সাহায্য করার জন্য একজন ডেপুটি মনিটর আছে। এর কাজ কি? যখন মনিটর যখন অনুপস্থিত থাকবে, তখন ডেপুটি মনিটর মনিটরের কাজটা করবে। মানে স্পিকার যখন অনুপস্থিত থাকবে, তখন স্পিকারের জায়গায় ডেপুটি স্পিকার কাজ করবে। আচ্ছা, লোকসভার সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। একটু আগেই বললাম আমরা লোকসভার ভোট দিই, রাজ্যসভার ক্ষেত্রে উল্টো, রাজ্যসভার ভোট আমরা দিই না। তাই রাজ্যসভার ক্ষেত্রে বলবো লোক জনগণের অপ্রত্যক্ষ ভোট। এই অপ্রত্যক্ষ মানে আমাদের হয়ে কারা ভোট দেয় সেটা আলোচনা করবো রাজ্যসভার ক্লাসে। আচ্ছা, এরপরে দেখো, লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স 25 বছর। মানে লোকসভা ভোটে দাঁড়াতে গেলে তোমার বয়স কত হতে হবে? 25 বছর। এটা একটা স্পেশাল একটা জিনিস। আচ্ছা, আমাদের ভারতবর্ষের লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? না 552। এটা ম্যাক্সিমাম স্ট্রেংথ। কিন্তু সব জায়গায় কিন্তু প্রার্থী সমান নেই। কিছু কিছু জায়গায় প্রার্থী কম করা আছে, বিশেষ করে বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে, সেখানে 2জন 2জন করে প্রার্থী ধরা আছে, কিন্তু আদতে সেখানে একজন একজন করে লোক নিযুক্ত হয়। তাই বর্তমানে আমাদের এই স্ট্রেংথটা কমে দাঁড়িয়েছে কত? না কমে দাঁড়িয়েছে হচ্ছে 543 জন। মানে 552 জনের মধ্যে
543 জন বর্তমানে নিযুক্ত হয়। ম্যাক্সিমাম স্ট্রেংথ পরীক্ষা কোশ্চেন আছে, লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 552। বর্তমান স্ট্রেংথ কত? 543। আচ্ছা, 552-এর মধ্যে থেকে 7 জন বিভিন্ন জায়গা থেকে, যেহেতু আমাদের সমান ভোট হয় না, মেম্বার সমান নেই, তাই বাদ চলে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, আমাদের যে ভারতবর্ষের যে ম্যাপ, এই যে উত্তর দিকের যে ম্যাপটা যে দেখতে পাচ্ছ, এর মধ্যে এই অংশটা হচ্ছে পাক অকুপায়েড কাশ্মীর, এই অংশটা হচ্ছে আকসাই চীন। মানে এই দুটো কানকে দুটো দেশ নিয়ে নিয়েছে। আমাদের ভারতের অ্যাকচুয়াল ম্যাপ হচ্ছে এই মাঝের অংশটা, মানে এইটা হচ্ছে আমাদের ভারতের ম্যাপ। দুটো কান কিন্তু আমাদের আর ভারতের নেই, এটা আমাদের ভারতের নেই, বাদ চলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের জম্মু কাশ্মীর লাদাখের জন্য আলাদা আসন বন্টন করা ছিল, সেটা কমে গেছে। এরকম বিভিন্ন জায়গাতে আসন একটু বেশি করে ধরা ছিল, সেইগুলো একটুখানি কম করা আছে বলে আমাদের সেখান থেকে 7 জন বাদ চলে গেছে। আর 2020 সালে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2 জন অ্যাংলো ইন্ডিয়ান, আগে অ্যাংলো ইন্ডিয়ান 2 জনকে আমাদের রাষ্ট্রপতি নমিনেট করত, এখন এটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন আর ভারতবর্ষে অ্যাংলো ইন্ডিয়ান সেইভাবে নেই। অ্যাংলো ইন্ডিয়ান কাদের বলে? মানে ইংরেজ নাগরিক ইন্ডিয়ান নাগরিকের সঙ্গে বিবাহ সম্পন্ন করেছে, সম্পর্ক করে যে ব্যক্তিটা তৈরি হয়েছে তাকে বলা হয় হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। মানে ইংরেজ এবং ভারতীয়দের একটা মিশ্রিত একটা জাতি, যাকে অ্যাংলো ইন্ডিয়ান বলে থাকে। এখন আর ভারতবর্ষে সেরকম জাতি নেই, ওই জন্য যে কারণে আমাদের অ্যাংলো ইন্ডিয়ান কোটাটাকেই তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আর একটা জিনিস বলি, লোকসভার কার্যকালের মেয়াদ কত? 5 বছর। 5 বছর ছাড়া লোকসভা ইলেকশন হয়। তবে রাষ্ট্রপতি চাইলে জরুরিকালীন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের আগে লোকসভা ভেঙে দিতে পারে, বা লোকসভার মেয়াদ আবার 1 বছর বাড়াতেও পারে। এটা আলোচনা করি বিষয়, কি ব্যাপারটা বলছে। এই লেখা আমাদের মাথায় ঢুকবে না, আমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে। কোনো একটা পার্টি প্রধানমন্ত্রী কিভাবে হবে? না, 543 জনের মধ্যে 50% থেকে একটা বেশি, মানে 272টা এমপি যার থাকবে, সেই দলকে বলা হয় হচ্ছে রুলিং পার্টি। রুলিং পার্টি। আর এই রুলিং পার্টি থেকেই একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার হবে। তার মানে যিনি প্রধানমন্ত্রী আছেন বর্তমানে, নরেন্দ্র মোদী, তাকে সাপোর্ট করার জন্য 272টার বেশি এমপি আছে। বর্তমানে এটা 288টা এমপি আছে। ক্লিয়ার? আচ্ছা, প্রধানমন্ত্রী কতদিন ক্ষমতায় থাকবেন? যতদিন এই 272 জনের বা তার বেশি এমপি তাকে সাপোর্ট করবে। কোনো কারণে মমতা ব্যানার্জি বা আমাদের রাহুল গান্ধী এই 288 জনের মধ্যে কিছু জনকে তার দলে নিয়ে চলে এলো, চলে এসে এই 272টা কমে হয়তো দাঁড়ালো 270, তখন কিন্তু আমাদের নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তখন আমাদের লোকসভা ভেঙে যাবে। লোকসভা ভেঙে যাবে। লোকসভা ভেঙে গেলে আবার নতুন করে ইলেকশন। তবে লোকসভার মেয়াদ যে কোনো পরিস্থিতিতে ভেঙে যেতে পারে। কখন ভেঙে যেতে পারে? যদি এই মেজরিটি পার্টি, মানে এই যে 272টা বা তার বেশি আসনের যদি লোক যদি নরেন্দ্র মোদীকে না সাপোর্ট করে, বিজেপি সরকারকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু আমাদের নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী পদটা কিন্তু ভেঙে যেতে পারে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম? কি আমরা বুঝলাম হচ্ছে যে এই যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের লোকসভা 5 বছরের আগেই ভোট হতে পারে। এর একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে 1978 সালে আমাদের প্রথম জনতা দল
ক্ষমতায় এসেছে। এটা বিজেপি এবং তার অ্যালায়েন্স পার্টি নিয়ে জনতা দল ক্ষমতায় এসেছে। কিন্তু তাদের যে সংখ্যাগরিষ্ঠতা বেশি দিন ছিল না। বেশি দিন না থাকার জন্য 2 বছরের মাথায় তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে যায়, মানে 272 জনের সাপোর্টার ছিল না। অনেকগুলো দলকে নিয়ে যদি একত্রে করা হয়, এই যে আজকে আমাদের দেখবে ইন্ডিয়া জোট নিয়ে কথা হচ্ছে, ইন্ডিয়া জোটে টিএমসি আছে, আমাদের বিহারের পার্টি আছে, লালু প্রসাদ যাদব আছে, তারপরে আমাদের যেটা আরজেডি, তারপরে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, আমাদের সিপিএম আছে। এরকম বিভিন্ন দলকে নিয়ে ইন্ডিয়া জোট তৈরি হচ্ছে। আচ্ছা, এরা সকলে মিলে যদি আসন সংখ্যা যদি 272 করে ফেলে, তাহলে এ ক্ষমতায় আসবে। এবার এদের মধ্যে একজন যদি বেরিয়ে যায়, মনে করো সিপিএম বেরিয়ে গেল, সিপিএম হয়তো গোটা 20টা আসন নিয়েছে, 20টা বেরিয়ে গেল, তখন আর 272 রইল না, তখনই কিন্তু এদের পথ কিন্তু বন্ধ হয়ে যাবে, এরা কিন্তু আর কিন্তু কন্টিনিউ করতে পারবে না। তাই এটা থেকে কি বোঝা যাচ্ছে, কি এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের যে কোনো মুহূর্তে লোকসভা ভেঙে যেতে পারে। তাই 1978 সালে লোকসভা গঠন হয়েছিল, 2 বছরের মাথায় লোকসভা ভেঙে গেছে, 1980 সালে আবার লোকসভা ইলেকশন করতে বাধ্য হয়েছে। এবার লোকসভার মেয়াদ 5 বছর, কিন্তু লোকসভা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আর লোকসভা ভেঙে দেওয়ার ক্ষমতা কার আছে? আছে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। আচ্ছা, আর কি বলা আছে? মনে করো আমাদের 2029 সালে নেক্সট লোকসভা ইলেকশন, কিন্তু 2029 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লেগে গেছে। আচ্ছা, এই যুদ্ধের সময় ভোট করানো সম্ভব? রিস্ক আছে। আচ্ছা, যদি ভোট যদি না করানো যায়, তাহলে আমাদের তাহলে কি হবে? তাহলে 5 বছর থেকে লোকসভার মেয়াদ বাড়াতে হবে, তখন লোকসভার মেয়াদ 1 বছর পর্যন্ত বাড়তে পারে। যদি কোনো কারণে এমার্জেন্সি পারপাস, জরুরি অবস্থাকালীন ভোট করা যদি না যায়, তাহলে লোকসভার মেয়াদ 1 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। এটাও কিন্তু আমাদের সংবিধানে বলা আছে। আচ্ছা, আজকে রাজ্যসভা একটুখানি অল্প করে একটু বলে দেবো, তারপরে আজকে ক্লাস শেষ করব। আচ্ছা, রাজ্যসভা একে কি বলে? কাউন্সিল অফ স্টেট। আচ্ছা, লোকসভাকে কি বলেছিলাম? হাউস অফ পিপলস, মানে জনগণের প্রতিনিধিরা যায়। এটা কাউন্সিল অফ স্টেট কেন? না, প্রতিটা রাজ্য থেকে কিছু জন ব্যক্তি আমাদের লোকসভাতে যায়। যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে 16 জন যায়, আমাদের উত্তরপ্রদেশ থেকে 40 জন যায়। এরকম প্রতিটা রাজ্য থেকে কিছু কিছু করে ব্যক্তি আমাদের লোকসভাতে যায়, এই রাজ্যসভাতে যায়। তাই একে কি বলা হয়? কাউন্সিল অফ স্টেট, মানে প্রতিটা স্টেট থেকে প্রতিনিধিরা যায়। আচ্ছা, প্রতিটা স্টেট থেকে যে প্রতিনিধি যায়, পশ্চিমবঙ্গ থেকে যে 16 জন যায়, এদের 16 জনকে কে পাঠায়? এদেরকে পাঠায় হচ্ছে এমএলএ রা। এমএলএ, পশ্চিমবঙ্গের নাম্বার অফ এমএলএ কত? 294 জন। এই 294 জন এমএলএ 16 জনকে পাঠায় ভোটের মাধ্যমে, মানে এরা ভোট দিয়ে 16 জনকে পাঠায়। তার মানে রাজ্যসভার সদস্যদের আমরা অপ্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন করি তো। কারণ আমরা কাদের ভোট দিই? আমরা ভোট দিই হচ্ছে এমএলএ দের, বিধানসভা ভোট দিই তো। বিধানসভা ভোটের মাধ্যমে আমরা এমএলএ দেরকে জেতাই। এমএলএ ফুল ফর্ম কি? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে রাজ্যের আইনসভা। রাজ্যের আইনসভার একটা ভাগ হচ্ছে বিধানসভা। তার মানে আমরা বিধানসভা ইলেকশনের মাধ্যমে এমএলএ দেরকে আমরা কিন্তু ভোটে জেতাই। মানে এমএলএ রা আবার ভোট দিয়ে 16 জনকে জিতিয়ে এই রাজ্যসভাতে পাঠায়। তবে রাজ্যসভার যারা সদস্য, তারা প্রত্যক্ষ নির্বাচিত নয়, তারা অপ্রত্যক্ষ নির্বাচিত। কারণ আমরা এমএলএ দেরকে ভোটে জেতাই, যে তোমাদের যে অঞ্চলের এমএলএ আছে, যেমন মমতা ব্যানার্জি একজন এমএলএ, এরকম 294 জন এমএলএ আছে। এই 294 জন 16 জনকে আমাদের রাজ্যসভায় পাঠিয়ে দেয়। আচ্ছা, এর আর একটা উচ্চকক্ষ কেন বলা হয় একটু আগে আলোচনা করছিলাম। আমাদের রাজ্যসভার যে সব থেকে উঁচু স্তম্ভ বলেছি, যে আমাদের ইংল্যান্ডের পার্লামেন্টে যারা এলিট বর্ণের লোক, যারা বড় লোক, তারা রাজ্যসভায় থাকতো। এবং সেই জন্য ইংল্যান্ডের সংবিধান থেকে যেহেতু নেওয়া হয়েছে, তাই আমাদের এই রাজ্যসভার কক্ষটাকে আমাদের আপার হাউস বা উচ্চ কক্ষ বলা হয়। এখানে সব বড় লোক, এলিট বর্ণের লোকেরা থাকে। আচ্ছা, এবার হচ্ছে স্থায়ী কক্ষ কেন বলা হয়? রাজ্যসভা কোনোদিন ডিসলিউট হয়ে যায় না, মানে এট এ টাইম, যে লোকসভা কি 5 বছর ছাড়া ইলেকশন হয়, রাজ্যসভার কিন্তু ওরকম ব্যাপার নেই। রাজ্যসভা কোনোদিন বন্ধ হয় না,
রাজ্যসভায় প্রতি 2 বছর ছাড়া 1/3 সদস্য রিটায়ার করে এবং তার সঙ্গে 1/3 সদস্য আবার নতুন করে যুক্ত হয়। মানে প্রতি 2 বছর ছাড়া 1/3 বেরিয়ে যায়, আবার 1/3 যুক্ত হয়। একটা উদাহরণ দিচ্ছি, মনে করো রাজ্যসভার সদস্য হচ্ছে 300 জন। এই 300 জনের মধ্যে আজকে 2025 সাল, 2027 সালে 100 জন বেরিয়ে যাবে এবং নতুন 100 জন যুক্ত হবে। 2029 সালে আবার 100 জন বেরিয়ে যাবে, আবার নতুন 100 জন যুক্ত হবে। আচ্ছা, 2031 সালে এই 2025 সালে যে 100 জন যুক্ত হয়েছিল, এই 100 জন আবার 2031 সালে বেরিয়ে যাবে। মানে একজন রাজ্যসভার সদস্য, তার মেয়াদ হচ্ছে 6 বছর। আর রাজ্যসভার মেয়াদ অনির্দিষ্টকাল। রাজ্যসভা কোনোদিন বন্ধ হয় না। রাজ্যসভার সদস্যরা 6 বছর ছাড়া ছাড়া রিটায়ার করে, কিন্তু রাজ্যসভা এট এ টাইম কোনোদিন বন্ধ হয় না। প্রতি 2 বছর ছাড়া ছাড়া ওয়ান থার্ড করে বেরিয়ে যায়, ওয়ান থার্ড করে যুক্ত হয়। আর যে একবার যুক্ত হবে সে 6 বছর পরে বেরোবে। তাই রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভাটা স্থায়ী কক্ষ। ক্লিয়ার করতে পেরেছি কেন রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয়? আচ্ছা, এবার রাজ্যসভাকে দ্বিতীয় কক্ষ কেন বলা হয়? বলেছি, যে কোনো ইম্পর্টেন্ট কাজ কোথায় হয়ে থাকে? লোকসভাতে। রাজ্যসভায় যেহেতু প্রত্যক্ষ নির্বাচিত ব্যক্তিরা যেহেতু যুক্ত হয় না, তাই রাজ্যসভার সদস্যরা গুরুত্ব কম পায় এবং রাজ্যসভার পাওয়ারও কম থাকে। তাই রাজ্যসভাকে সেকেন্ড চেম্বার বা দ্বিতীয় কক্ষ বলা হয়। ফার্স্ট চেম্বার তার গুরুত্ব সবসময় বেশি থাকে, আর সেকেন্ড চেম্বার ওর গুরুত্ব কম থাকে। ফার্স্ট চেম্বারই হচ্ছে প্রধান কক্ষ আমাদের আইনসভার। তাই রাজ্যসভা একটা দ্বিতীয় কক্ষ, ওর গুরুত্ব কম থাকে। আচ্ছা, মানে লোকসভাতে যে জিনিসগুলো আলোচনা করেছি, রাজ্যসভায় ঠিক তার উল্টো জিনিস দেখা যায়। আচ্ছা, রাজ্যসভার ক্ষেত্রে একটা ভিভিআইপি জিনিস, সেটা কি? রাজ্যসভার যিনি সভাপতিত্ব করে, মানে মনিটর, তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। আর উপরাষ্ট্রপতি রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা কত? 245 জনের মধ্যে থেকে নিযুক্ত হন না। মানে আমাদের উপরাষ্ট্রপতি কিন্তু 245 জনের মধ্যে নেই, ও সম্পূর্ণ আলাদা একটা জায়গা থেকে নিযুক্ত হয়ে থাকে। মানে উনি রাজ্যসভার সদস্য নয়। পরীক্ষায় কোশ্চেন আছে, কোন কক্ষের সদস্য, কোন কক্ষের আমাদের সভাপতিত্ব করেন বা কোন কক্ষের স্পিকার, সেই কক্ষের সদস্য নয়। লোকসভার স্পিকার, লোকসভাতে যে সভাপতিত্ব করেন, তিনি লোকসভার মেম্বারদের মধ্যে থেকে নিযুক্ত হয়ে থাকেন। অন্যদিক থেকে আমাদের রাজ্যসভাকে যিনি মনিটরিং করে, যিনি সভাপতিত্ব করে, এই যে মাঝখানে যে ব্যক্তিটাকে বসে আছে দেখছো, ইনি হচ্ছেন রাজ্যসভার সদস্য নয়, উনি একজন উপরাষ্ট্রপতি। আমাদের প্রেসিডেন্টের পরে আছেন, রাষ্ট্রপতির পরে যিনি ব্যক্তি থাকেন তিনি উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন। এবার তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে, ইনাকে কেন কাজ দিয়েছে? অ্যাকচুয়ালি আমাদের প্রেসিডেন্ট যতক্ষণ জীবিত আছে, যতক্ষণ অসুস্থ না হচ্ছে, ততক্ষণ উপরাষ্ট্রপতির কোনো কাজ নেই। এবার কাজ না থাকলে তাকে তো কিছু কাজ দিতে হবে, তা নাহলে মন খারাপ করে বসে থাকবে। আর যত কাজ না করবে তত উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় ঘুরবে। ওই জন্য একে কাজ দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? এর কোনো কাজ নেই অ্যাকচুয়ালি উপরাষ্ট্রপতি। আমরা উপরাষ্ট্রপতির ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো, কিন্তু উপরাষ্ট্রপতির আদতে কোনো কাজ নেই, আর কাজ না থাকার জন্যই ওকে এই পদেতে যুক্ত করা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স 30 বছর। লোকসভার ক্ষেত্রে কথা বলেছিলাম 25, রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। আচ্ছা, আজকের আমরা এই রাজ্যসভা লোকসভার কনসেপ্টটা এখানে আমি শেষ করলাম। আচ্ছা, এবারে আমার ক্লাসের সিস্টেম কি? আমার ক্লাসের সিস্টেম হচ্ছে, আমরা যেদিন যে পড়াটা করাই, তার পরের দিন ওই পড়ার উপরে ক্লাস টেস্ট। ক্লাস টেস্ট কিরকম ভাবে নি? আচ্ছা, তোমাদেরকে নোটটা কিরকম ভাবে দেবো দেখো। যেটা পড়ালাম তার নোট, যেটা আমি পড়াই তাতে ইনফরমেশন কম থাকে, কারণ পিপিডিতে বেশি লেখা যায় না, বুঝতে পেরেছো? খারাপ দেখতে লাগে। তোমাদের যেটা দেবো তাতে ইনফরমেশন অনেক বেশি থাকে। দেখতে পাচ্ছ এই যে পুরো ইনফরমেশন, লোকসভা, লোকসভার বিষয়, লোকসভা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য,
এইগুলো তোমরা পাবে। আচ্ছা, এরপরে দেখো, এই যে এত কিছু জিনিস সবকিছু তোমাদেরকে বলিনি, কারণ এত কম সময় তো এটা বলা সম্ভব নয়। প্রথমে আমরা রুট ম্যাপ আলোচনা করছিলাম। এরপরে দেখো রাজ্যসভা, রাজ্যসভার মেয়াদ, এই জিনিসগুলো এইখানেতে এই ক্লাসটায় উল্লেখ করা আছে। মানে এই নোটটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, এটা হচ্ছে বাংলা ভার্সনের নোট। এবারে দেখো, এটা হচ্ছে ইংলিশ ভার্সনের। বাংলা এবং ইংরাজি উভয় ভার্সনের নোট তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, আশা করি সমস্যা হবে না। এবারে আমরা ক্লাস টেস্টটা কিরকম ভাবে নেবো একটুখানি দেখে নেবো। 1 মিনিট। আমরা কিরকম ভাবে ক্লাস টেস্টটা নিয়ে থাকি একটুখানি দেখে নেবো আমরা। তোমাদের এই পার্লামেন্ট থেকে যে কোশ্চেন গুলো রিসেন্টলি প্রিভিয়াস ইয়ারে এসেছে, সেই কোশ্চেন গুলোর ওপর এইরকম ভাবে তোমাদেরকে আমি ক্লাস টেস্ট নিই। তোমরা ক্লাস টেস্টে লাইভ অ্যান্সার করবে। এই যেমন প্রথম কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতের পার্লামেন্ট গঠিত হয় কি নিয়ে, তোমাদেরকে বললাম। দেখো, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। আচ্ছা, এই যে রাজ্যসভার, আমি গোটাটা কভার করিনি এখনো পর্যন্ত। রাজ্যসভার টোটাল সদস্য কত বলছিলাম? 500। এই 245 জন। 245 জনের মধ্যে আমাদের রাষ্ট্রপতি নমিনেটেড করে কতজনকে? 12 জন। আচ্ছা, আচ্ছা, দেখো এই এই কোশ্চেনটা আলোচনা করছিলাম, রাজ্যসভার অধিবেশন কে পরিচালনা করে? এটা হচ্ছে আমাদের উপরাষ্ট্রপতি পরিচালনা করে। আচ্ছা, লোকসভার অপর নাম কি? বলো, তোমরা উত্তর দাও। লোকসভার অপর নাম কি? ABCD বলে উত্তর লিখবে। বাহ, নিম্নকক্ষ। আচ্ছা, উচ্চকক্ষ রাজ্যসভা। তো স্থায়ী কক্ষ কাকে বলা হয়? রাজ্যসভাকে বলা হয়। এটা রাজ্যসভার কার্যকলাপের মেয়াদ কত? তোমাদেরকে আলোচনা করছিলাম, রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত? উত্তর দাও দেখি, কি উত্তর, কি কিরকম করলে একটু দেখি। রাজ্যসভার কার্যকালের মেয়াদ হচ্ছে অনির্দিষ্টকাল। এখানে কোনো অপশনেতেই নেই। 6 বছর হবে না কিন্তু, অনেকে 6 বছর ভাবছো। 6 বছর হচ্ছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ। রাজ্যসভার সদস্য যে একবার নিযুক্ত হয়, সে 6 বছর পরে সে রিটায়ার করে। কিন্তু রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ, এটা কোনোদিন রিটায়ার হয় না। তবে রাজ্যসভার মেয়াদ হচ্ছে অনির্দিষ্টকাল। বুঝতে পেরেছো? চলো, এখানেই আজকের ক্লাস শেষ করলাম। আহ, তোমাদের ক্লাস তোমাদের কিরকম লেগেছে, বুঝতে অসুবিধে হয়েছে কিনা, কি হয়েছে আমাকে জানাও। আর কোনো জায়গাটা যদি বুঝতে এখনো বাকি থেকে থাকে আমাকে মেসেজ করো, আমি এখনো আছি, আমি তোমাদেরকে সেই জিনিসটা আমি ক্লিয়ার করবো। স্যার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়েছে স্যার। আপনি এবার ক্লাসটাকে কন্টিনিউ করুন স্যার। আমি শেয়ারিংটা অফ করে দিলাম। স্যার আমি লেফট করে যাচ্ছি। ওকে স্যার।
জানিও যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমি একটু হোয়াটসঅ্যাপ তোমাদের ফিডব্যাকটা গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু প্লিজ যদি শেয়ার করো। দেখো তোমাদের গ্রুপটা ওপেন আছে, একটু যদি একটা ফিডব্যাক শেয়ার করো। আজ আমার একটু ব্যস্ততা রয়েছে, দেখো গ্রুপটা ওপেন আছে, একটু যদি তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করো, মানে এক কথায় না লিখে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করো। আর যদি কারো কোনো কিছু বলার থাকে একটু প্লিজ যদি শেয়ার করো। একটা জিনিস খেয়াল রেখো, যে তুমি যদি এক্সপ্রেস করতে না পারো, নিজেকে প্রেজেন্ট করতে না পারো, তাহলে তোমার জন্য আলটিমেট কোনো জায়গা নেই। যদি বিশ্বাস না হয়, কয়েকটা বছর ওয়েট করে যাও, যখন দেখবে বয়স মধ্য গগনে চলে গেছে, বয়সের মধ্যে দুপুর চলে এসছে, তখন আমার কথাগুলো বুঝতে পারে। শুধুমাত্র ভেবো না যে ফিডব্যাক শেয়ার করছি মানে ঠিক আছে, নাইস বলে দিলাম একটা কিছু। জেনে রাখো, প্রত্যেকটা জায়গাতে ক্যান্সার বলে কোনো রোগ হয় না। ক্যান্সার বলে কোনো রোগ হয় না। রোগ হয় সর্দি কাশি, মাথা ব্যথা, জ্বর, পেট খারাপ, বমি বমি ভাব, খিদে পাচ্ছে না, ঘুম আসছে না। এর যোগফল ইজ ইকুয়াল টু ক্যান্সার। যখন বুঝতে পারবে তখন তুমি ধরতেও পারবে না যে আমার ক্যান্সার কিসের জন্য হয়েছিল। আবারও বলছি, সময় থাকতে সচেতন হও। কারণ তুমি যখন, ওই যে বললাম না, যেটা মধ্য গগন পৌঁছে যাবে, তখন তুমি ধরতেও পারবে না কিসের জন্য হয়েছিল। জেনে রাখো, কোনো কিছু সফলতা বলে কোনো কিছু হয় না। প্রত্যেকটা জিনিস, খুব ছোট ছোট জিনিস ইজ ইকুয়াল টু সফলতা। সফলতা বলে কোনো কিছু হয় না। সেখান থেকে নাইস, ফাইন, ভেরি গুড, কেউ স্টার দিয়ে দিচ্ছ, কিচ্ছু বলার নেই, খারাপ বলারও নেই যে মানে দুর্দান্ত খারাপ পড়িয়েছেন। আরে, প্রশংসা করতে হলে মন খুলে প্রশংসা করো। এ কি, মানে এই ব্যাপারগুলো নেই নাকি? খারাপ হলেও একদম মন খুলে খারাপ বলো, যাচ্ছে তাই খারাপ পড়িয়েছে। আমি এর থেকে পলিটি অনেক ভালো জানি। আমার তো পলিটি সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমার এর থেকে আমি তাও ভালো জানি। আমি এর থেকে আরো ভালো বলতে পারবো, আমি অনেক ভালো করতে পারবো। কি এগুলো? তুমি ধরতেও পারবে না যে এই ছোট ছোট কারণের জন্য তুমি একদিন এই পথে বসেছো। ধরতেও পারবে না। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আমি তো বলবো বিশ্বাস করবে না, কিন্তু যদি ঠিক এটাই তোমার সাথে হয়, তখন তুমি ফিল করতে পারবে। চলো, আমি গ্রুপটা বন্ধ করেছি। যে পাল্টারও নয়, সে হাজারবার বললেও পাল্টাবে না। আর যার হবে, তার এমনি হবে। আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, মানে টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। আবারও বলছি, স্ক্রিনশট বা ছবি তুলে পাঠালে তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। আর যেটা বলার, যে নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। কোডটা রয়েছে এটা, মাই ইয়ার 2025। দেখো, তোমাকে যেটা করা আছে, মানে গ্রিন কালার দিয়ে যেটা তোমার হাইলাইট করা আছে, আর নাম্বারটা সেম আছে, নাম্বারটা পাল্টায়নি। নাম্বারটা সেম আছে, নাম্বারটা পাল্টায়নি। আমি বলবো যে একদিনে তুমি নিজেকে কিচ্ছু পাল্টাতে পারবে না, কিচ্ছু পরিবর্তন হবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন ভাবতে পারো, তাহলে 1 বছরের সাম টোটাল তুমি বুঝতে পারবে। আমি তার জন্য বলেছিলাম 1000 দিন সময় দাও। মানে সেটা হোক না তুমি
ডব্লিউবিসিএস তো নো ডাউট লেন্দি প্রসেস। অন্যান্য যে কোনো পরীক্ষা যেটা তোমার 1 বছরে সবকিছু কমপ্লিট হয়ে যায়, আমার কাছে ব্যাংকের পরীক্ষা মোটামুটি 10 মাস 11 মাসের মধ্যে, মানে আজকে যদি ফর্ম ফিল আপ শুরু হয় 10-11 মাসের মধ্যে ব্যাংকের চেয়ারে বসা যায়। আমি তারপরেও বলবো 1000 দিন টাইম দাও, নিজেকে সময় দাও, দরকার রয়েছে। তুমি যদি কারোর সাথে প্রেম করো না, ওটাকে ওরকম 3 মাসের জন্য প্রেম করো না, কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু হবে না। প্রেম বলতে যে ব্যাপারটা সেটাই আসবে না, রিলেশনশিপ বা আদার্স অন্য কিছু অনেক দূরের কথা। বিশ্বাস হচ্ছে না তো, একটু ওয়েট করে যাও, সময় আসলে বুঝতে পারবে। এই নাম্বারটা সেম নাম্বার। আমার একটু ব্যস্ততা রয়েছে, আমি বেরিয়ে যাচ্ছি। আজ আর কোনো কিছু, সবাই আশা করি দেখে নিয়েছো, পেয়ে গেছো। একটু যদি জানাও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, একটু যদি জানাও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, যদি একটু শেয়ার করো কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। আবারও বলছি যে তোমার কাছে সময় যতটুকু যা রয়েছে এই জায়গা পর্যন্তই কিন্তু এ করো, তখন এই সময়টা চলে যাবে, খুঁজে পাবে না, হাজার চেষ্টা করলেও পাবে না। আমি তো বলবো বিশ্বাস করার দরকার নেই, কিন্তু বয়স মধ্য গগনে যখন চলে আসবে, যখন দেখবে না পিছনে ফিরতে পারছো না সামনে এগোতে পারছো, তখন যেন ফিলিংসটা না আসে, এটা আমি বলতে চাইছি, আর কিছু না। একজনের মাত্র 3 নম্বর ইয়ে মনে হচ্ছে, এটার মধ্যে অস্বাভাবিক আমি কোনো কিছু দেখছি না। মানে আমরা ধরো 45 জন মতো রয়েছি, সেখান থেকে একজনের মনে হচ্ছে এটা খুব স্বাভাবিক, কারণ স্যার বলেছে 100 জনে একজন চাকরি পায়। তো এর তো পার্সেন্টেজ অনেক বেশি, মানে প্রায় 2%, 2.5% মতো হয়ে যাচ্ছে। আমি বলবো সবাই লিখো না, সবাই প্লিজ লিখো না, সবাই বলো না, সবাই বললে কি করে হবে, সবাই চাকরি পাবে না। আবারও বলছি নিজেকে পাল্টাও, নিজেকে পরিবর্তন করো যদি এখনো দরকার রয়েছে। একদম শেষ মুহূর্তের জন্য ওয়েট করো না, একদম শেষ মুহূর্তের জন্য ওয়েট করো না। তুমি আজ যে পথটাতে হাঁটার জন্য প্ল্যান করছো, ওই রাস্তাটা আমি বেশ কয়েকবার হাঁটা হয়ে গেছে, বেশ কয়েক বছর আগে হেঁটে এসেছি। বাকি দায়িত্ব তোমার, তুমি মানবে কি মানবে না সেটা তোমার দায়িত্ব। আমি এই পর্যন্ত রাখলাম, একটু ব্যস্ততা রয়েছে ভাই। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।